সো যদি ভি ফিক্স থাকে তাহলে আপনি যদি এম এর পরিমাণটা চেঞ্জ করেন সেটা আপনার প্রাইস এবং কোয়ান্টিটিকে ইম্প্যাক্ট করবে। ডিমান্ড যদি না থাকে আমাদের ডিমান্ডটা ক্রিয়েট করতে হবে ফ্রম দ্য গভর্নমেন্ট ইন্টারভেনশন। সেটা কিভাবে? এইটা তোমার যদি মনে হয় যে ডিরেক্ট মানি সাপ্লাই দিয়ে হোক, অথবা তোমার মনে করো যে সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে, যেটাই হোক, মানে যে কোনোভাবে পাবলিকের কাছে মানি দিতে হবে। আলটিমেটলি তোমার ক্যাপিটালিজমের বস হচ্ছে অন্টারপ্রেনার্স। যে অন্টারপ্রেনারশিপ একটা স্পিরিট, এটা একটা ফিলসফি, এটা সাস্টেইন করাবে ক্যাপিটালিজমের ডায়নামিক্সকে। এটা হচ্ছে যে রিসেশনস আর নেসেসারি পার্ট অফ ক্যাপিটালিজম। রিসেশন কি বল? রিসেশনস, ইয়েস। আমি হজম করতে কষ্ট হচ্ছে আমার। ওই সময় প্রাইসের মধ্যে সে পাইছে যে দিস প্রাইস শুড নট এক্সিস্ট, কারণ তারপরেও এক্সিস্ট করতেছে কেন? কারণ মার্কেট ওয়াজ নট পারফেক্ট। সো দ্যাট ইজ হার ফার্স্ট কন্ট্রিবিউশন। গুড মর্নিং, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, সব মিলিয়ে যাচ্ছে, খারাপ না। হ্যালো। আজকে আমরা যে বইটার মধ্যে, মানে আমরা অলরেডি যে বইয়ের ডিসকাশনের মধ্যে ছিলাম সেটা হচ্ছে যে দ্য গ্রেট ইকোনমিস্ট, দ্যাট হাউ উড দে রেসপন্ড, ইয়েস, দ্য গ্রেট ইকোনমিস্ট, হাউ দেয়ার ideas can help us today to fight the problems of 21st century. So there are 12 general economists. So of these 12 general economists, by general economists it means that they have given a theory which impacts us generally, irrespective of the situation. 12 জন গ্রেট ইকোনমিস্টের কথা এখানে বলা আছে। গত লাস্ট এপিসোডে আমরা 4 জন সম্পর্কে বলছি। So we talked about Adam Smith, we talked about David Ricardo, and we Karl talked Marx about and Karl Alfred Marx Marshall. and Alfred Marshall. So today we're going to try to finish all of the rest of the আরো 8 জন আছে। economists. Yeah, and we will start by Irving Fisher. So Irving Fisher, আমি ফার্স্ট টাইম তার নাম শুনছি হচ্ছে যখন ওই ইনফ্লেশন শিখতে যাই, প্রাইস ইন্ডেক্স শিখতে যাই। সো ফার্স্ট যে ফিশার্স থিওরাম অ্যান্ড ফিশার্স ইন্ডেক্স, এটা হচ্ছে ফার্স্ট থিং দ্যাট উই নো অ্যাজ এন ইকোনমিক্স স্টুডেন্ট। But Irving Fisher is really significant in our economic literature and economic development of economic studies. He was the co-founder and the first president of American Society, Econometric Society in 1930. He was the first American to, like first American economist that was respected across the world at that time. So, and he was literally, he was mainly was famous for his failure. In October 1929, just before the great crash that happened, he actually said that economy is going well, invested his $10 million of his own money at that time in the market. And we all know what happened in 1929, the great crash, and he suffered miserably and he wiped out his entire fortune. And ডিসপাইট যে সে ফেল করছে স্টক মার্কেটে, বাট সে স্টক মার্কেট কখনো ছাড়ে নাই। সে হচ্ছে কেন ফেল করলো, কেন মার্কেট ফেল করলো, যেখানে সে প্রেডিক্ট করছে মার্কেট ভালো করবে, এই কোশ্চেনের অ্যান্সার সে তার সারা জীবনের যত লাইফ ওয়ার্ক ছিল সেই লাইফ ওয়ার্কের মাধ্যমে দিতে চাইছে। সো আরভিং ফিশারের কন্ট্রিবিউশন যদি আমি চিন্তা করি যে কিভাবে আমাদেরকে, মানে সে কিভাবে শিখাইছে আর কি, যে কিভাবে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইস হয়, কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, from the activities and mistakes that Fed and the government did in 1929 before and after the crisis. ফিশারের যে তিনটা, মানে ওর যে কি ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন, আই উড কনসিডার ইন 3 পয়েন্টস। লেখক লিন্ডা ইউয়ে, she described this really nicely. So first theory যেটা খুবই পপুলার ফিশার দেওয়া, সেটা হচ্ছে যে কোয়ান্টিটি থিওরি অফ মানি। তো কোয়ান্টিটি থিওরি অফ মানি হচ্ছে, সে সবসময় চাইছে যে মার্কেটের ভিতরে টাকার পরিমাণটা খুবই সেন্সিটিভ, এবং সে মনে করতো যে, মানে অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ক, যে এই টাকার পরিমাণটার উপরে ডিপেন্ড করে যে দেশ বা জাতি কোন দিকে যাচ্ছে। সো তার যে কোয়ান্টিটি থিওরি অফ মানি সেটা ছিল, দ্যার ইজ এন ইকুয়েশন। ইন দ্যাট ইকুয়েশন এভরিওয়ান knows it. I will first tell the equation and then I'll try to explain it a little bit. M multiplied by V is equal to P multiplied by Q. So here M is money, then V is the velocity. By velocity, it means how much a money gets circulated in an economy. By that, what it means, let's say আপনার কাছে এখন
টাকার একটা নোট আছে অথবা ৳১০০ একটা নোট আছে। তো আপনি গিয়ে যখন এই ৳১০০ নোট দিয়ে আপনি আ একটা ডাব কিনলেন। ঠিক আছে? ৳১০০ ডাব পাওয়া যায় এখন। বাট বাংলাদেশে ৳১০০ আপনি একটা ডাব কিনলেন। পরে যে আপনার কাছে ডাবটা বেচলো সে এই টাকার নোটটা নিয়ে সে মার্কেটে যাবে। সে গিয়ে তার ফ্যামিলির জন্য জিনিসপত্র কিনবে। তখন সেই ৳১০০ নোটটা আবার দিবে ওই শপকিপারকে যে গ্রোসারি সেল করে তার কাছে। হ্যাঁ, হ্যাঁ। গ্রোসারি সেলওয়ালা আবার গিয়ে এটা ব্যাংকে জমা দিবে। সো এই যে টাকাটা ২ বার সার্কুলেটেড হইল ইকোনমির মধ্যে। যদিও এটা ছিল ৳১০০ কিন্তু এই যে টাকার নোটটা মার্কেটের ভিতরে সার্কুলেট হলো ২ বার সে একটা যে ভ্যালু ক্রিয়েট করলো ২ বার ৩ বার হ্যান্ড এক্সচেঞ্জ করার পরে সেটাকে বলা হয় হচ্ছে টোটালি ইউ নো আ ভেলোসিটি যে কতবার এই মার্কেট মানে এটা চলতেছে। সো মানি মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি। সো দেশের ভিতরে যত টাকা আছে, টাকার নোট আছে, এটা কতবার ইকোনমিতে সার্কুলেট হচ্ছে, এইটা হচ্ছে পুরা ইকোনমির একটা ভ্যালু। এইটা সবসময় ওই ইকোনমিতে যত কোয়ান্টিটিতে গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি হয়, দ্যাট ইজ কিউ। যে ধরেন কেউ চাল প্রডিউস করলো, কেউ আ গম প্রডিউস করলো, কেউ জাস্ট নাপিত চুল কাটলো। এই যে মানে কোয়ান্টিটি অফ সার্ভিসেস, প্রোডাক্টস এগুলো যে আছে সেটার যে অ্যামাউন্ট এটার জন্য সে যে টাকা প্রাইস চার্জ করে, এই প্রাইস এবং এই অ্যামাউন্টটা যদি আমি মাল্টিপ্লাই করি যে ভ্যালুটা আসবে দ্যাট ইজ শুড বি ইকুয়াল টু দ্য ভ্যালু দ্যাট ওয়াজ ডিরাইভড বাই মাল্টিপ্লাইং মানি উইথ ভেলোসিটি। মানে এটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে দেশের ভিতরে যত গুডস অ্যান্ড সার্ভিসেস এটার যে প্রাইস এটা হচ্ছে ওই দেশের ভিতরে যে মানিটা আছে সে মানিটা যতবার সার্কুলেট হবে তার ভ্যালুর সমান। এখন এই ইকুয়েশনটা জেনে লাভ কি? এই ইকুয়েশনটার মাধ্যমে যে জিনিসটা অ্যাকচুয়ালি বুঝা যায় সেটা হচ্ছে যে যদি ধরেন এখন আমি একটা ইকোনমিক পলিসি আমি নিতে আসছি। নরমালি ধরে নেওয়া হয় ভি যে একটা ইকোনমিতে কতবার মানে টাকাটা সার্কুলেট হবে দ্যাট ইজ ফিক্সড। মানে ফিক্সড মিনস ওভার দ্য লং রান আমরা ধরেন ওই যে ৳১০০ নোট যদি ২ বার ৩ বার করে আমরা সার্কুলেট করি, সেই সার্কুলেশনটা মানে মোটামুটি লং রানের জন্য ফিক্সড থাকে আনলেস সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট না হয়। মানে ওভার দ্য লং রান। সো যদি ভি ফিক্সড থাকে তাহলে আপনি যদি এম এর পরিমাণটা চেঞ্জ করেন, সেটা আপনার প্রাইস এবং কোয়ান্টিটিকে ইমপ্যাক্ট করবে। সো তার মানে রাইট। হচ্ছে দিস ইজ এ টুল হুইচ সেন্ট্রাল ব্যাংক অর কমার্শিয়াল ব্যাংকস দ্যাট দে উইল হ্যাভ that by changing this money quantity in the economy, they can impact the price and quantity. If the quantity is also the same, because we know what we produce in the economy cannot suddenly increase significantly or decrease significantly. ফার্মাররা যেই চাষ করতেছে, যে ফার্টিলাইজার ইউজ করতেছে, এটার মাধ্যমে তারা যে গুডস অ্যান্ড সার্ভিসেস পায়, that will not increase or decrease significantly unless there is a crash or natural disasters, things like that. So that means the Q is also kind of velocity remains not like it grows at a steady slow pace. So if Q and V kind of like we assume as constant যেটা চেঞ্জ হয় না, তাহলে আপনি যদি M চেঞ্জ করেন তাহলে ওইটা আপনার প্রাইস লেভেলকে চেঞ্জ করবে। আপনি যদি মানি চেঞ্জ করেন তাহলে আপনার প্রাইস লেভেলকে চেঞ্জ করবে। দ্যাটস ইজ হোয়াট ইজ কোয়ান্টিটি থিওরি অফ হিজ মানি। সে আরেকটা জিনিস বলছে সেটা আমি খুবই পছন্দ করি সেটা হচ্ছে ডেট ডিফ্লেশন থিওরি। ডেট ডিফ্লেশন থিওরি হচ্ছে যেটা নরমালি বেসিক ইকোনমিক্সে পড়ায় না, বাট ডেট ডিফ্লেশন থিওরি হচ্ছে যখন কোনো ক্রাইসিস হয় তখন মানুষ এই ক্রাইসিসটাকে এভয়েড করার জন্য, সেল করার জন্য সে তার যত অ্যাসেট আছে সেটাকে সেল করতে থাকে। সেল করে। যখ হ্যাঁ, যখন সে সেল করতে থাকে তখন যেটা হয় মার্কেটের মধ্যে এগুলো চলে যায় এবং ওই প্রপার্টির যে রিয়েল এস্টেটের যে প্রাইস এগুলো কমতে থাকে। সো যখনই কোনো ক্রাইসিস হয় এই ডেট ডিফ্লেশন যায় ওই ক্রাইসিসকে ফেস করার জন্য মানুষ আইদার টাকা খরচ করে না, সেভ করে রাখে অথবা হচ্ছে সে তার যত অ্যাসেট-ট্যাসেট আছে সবগুলোকে লিকুইডেট করতে চায়। তখন তার প্রপার্টির প্রাইস কমতে থাকে। দ্যাট ইজ কল্ড দিস ভিশিয়াস সাইকেল। ওই, ওই জিনিসটাও সেই ১ম আনছে। সে ওইভাবেই এক্সপ্লেইন করছে যে why financial crisis in 1929 was that devastating and debt deflation theory was one of them. He's also really famous for his technical work, the book The Making of Index Numbers of 1922. মানে সেই হচ্ছে ১ম যে সে ইনফ্লেশন ইনডেক্সড বন্ড আনছে যে আপনি যে বন্ড কিনবেন সে বন্ডের যে যে ইন্টারেস্টটা সে পাবেন একজন সেটা ইনোভেটর আরকি। আমি বলব যে ফাইন্যান্সিয়াল ইনোভেটর এইসব Yes, ক্ষেত্রে। he is a financial innovator. He also literally was a technical innovator as well. This index cards তার কোম্পানি ছিল। সে ইন্ডেক্স কার্ড বানায়, হুম। বানায় ব্যস্ত। So he was innovator from that এটা perspective কাইন্ড as অফ well. অ্যাকাউন্টিং টুল তো, তাই না? ইনডেক্স কার্ড যেটা? It is one of the, but it is not actually an accounting. This is indexing means to
লেটস সে আপনার প্রাইস এবং কোয়ান্টিটি ওগুলোকে মেজার করার জন্য যে একটা ইন্ডেক্স নাম্বার বের করার, যেটা হচ্ছে যত প্রাইস এন্ড কোয়ান্টিটি আছে সেগুলোকে কম্বাইন করে একটা নরমালাইজ নাম্বার তৈরি করে, যেটাতে আপনি ইয়ার টু ইয়ার পারফরমেন্সকে কম্পেয়ার করতে পারবেন। সো দ্যাট ইজ হোয়াট ইজ হি ওয়াজ ট্রাইং টু ডু। মজার ব্যাপারটা হচ্ছে এই যে তার যত ওয়ার্ক, সেই ওয়ার্কটা কিন্তু আমাদের এই যে লাস্টের যে 2008 এর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, 7-8 এর ইউনাইটেড স্টেটসে হইলো, যেটা পুরো ওয়ার্ল্ডকে মানে ইমপ্যাক্ট করলো। এই পুরাটা মানে যে মানে 2008 এর যে ক্রাইসিস, এটা কিন্তু 1929 ক্রাইসিসের মতো এত সিভিয়ার হয় নাই। না। যেখানে মানুষ হচ্ছে ব্যাংক রান, মানুষ হচ্ছে দৌড়াদৌড়ি করছে, সবকিছু সেল করে দিছে এবং দেশের ইকোনমিক অবস্থা খুবই খারাপ ছিল। এখানের মধ্যে যেটা করছে সেটা হচ্ছে যে এই যে তার যে ওয়ার্ক, তার যে কাজ, তার যে রিসার্চ, যে 1929 এর পরের 10 বছর যে সে করছে, সেটার মাধ্যমে যে বেন বার্নার্কি, এই 2008 এর যে ফেড চেয়ারম্যান ছিল, সে সরাসরি ওখানে ওর কাছ থেকে ফলো করে এখানের মধ্যে ইনিশিয়েটিভ গুলো নিছে। ফর এক্সাম্পল আমি যদি বলি, সে যে বলছিল যে ডেট ডিফ্লেশন হয়, যে যখনই কোনো একটা ক্রাইসিস হয়, দেশের মধ্যে মানি কম থাকে, তখন আপনি যখন অ্যাসেট সেল করতে থাকবেন, তখন হচ্ছে আপনার অ্যাসেটের প্রাইস কমে যাবে, দ্যাট উড ক্রিয়েট এ স্পাইরাল হুইচ উইল লিড টু এ গ্রেটার ডিজাস্টার। এখানের মধ্যে সে বলছে যে যখন এই টাইপের ক্রাইসিস হবে, ফেডের মেইন কাজই হবে এক্সট্রিমলি মানি সাপ্লাই বাড়ানো, কোয়ান্টিটেটিভ ইজিং দেওয়া, যাতে করে হচ্ছে দেশের ভিতরে ওই স্পাইরালটা না হয়, ডেট ডিফ্লেশনটা না হয়। সো এবং বেন বার্নেকি যখন ওই যে হাইম্যান মিন্সকি, তারপর হচ্ছে বেন বার্নেকি, তারা যখন এইগুলোর উপরে কাজ করছে, তারা অ্যাকচুয়ালি তাকে মানে রেসপেক্ট দিয়ে আসছে যে না, একমাত্র আমরা 2008টাকে অত খারাপ হইতে দিই না, দ্যাট ওয়াজ ব্যাড, বাট ইট ওয়াজ নট দ্যাট ব্যাড অ্যাজ 1929 অনলি বিকজ অফ ফিশার্স ওয়ার্ক। সো দ্যাটস হাউ ইম্পর্টেন্ট ফিশার্স ওয়ার্ক ইজ ইন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অ্যান্ড ইকোনমিক্স। আপনার কোনো আইডিয়া মানে পয়েন্ট আছে কিনা ফিশার সম্পর্কে ভাই? আমি আমি বলব যে সে একজন মানে ট্র্যাজিক প্রফেট, যে হচ্ছে নিজে যেই আহ, তোমার থিওরিটা দিয়েছে, সে এই থিওরি নিয়ে খুবই ডগম্যাটিক ছিল, বাট দ্য টাইম ওয়াজ নট রাইট। সে তোমার ডেট ডিফ্লেশন থেকে শুরু করে ওই থার্টিজ এর যে ক্রাইসিস মোকাবেলা করার জন্য উনি যে প্রেসক্রিপশন দিয়েছে এবং উনি যে এজিউম গুলো করেছে, দোজ থিং মেড হিম ফেইলড। একজন ফেইল্ড ইকোনমিস্ট হিসেবে ওনাকে রেডি করেছে, বাট তখন ফেল করলো। এর পরবর্তী যে ওনার যে ইকোনমিক্স এর জন্য কন্টিনিউয়াস এন্ডেভার, এইটা জন্য তার একটা লিগেসি ক্রিয়েট হয়েছে। পাশাপাশি যেটা 1930 সালে ফেল করেছে, এটা 2008 সালে এসে অনেকটা ইফেক্টিভ হয়েছে আর কি, জাস্ট বিকজ অফ দ্য সিচুয়েশন, টাইম অ্যান্ড দ্য সিভিয়ারিটি অফ দ্য রিসেশন অর ডিপ্রেশন। এই দুইটা ডিফারেন্সের কারণেই কিন্তু উনি এক সময় একটা মানে ফেইল পার্সন না থাকলেও এট দ্য এন্ড অফ দ্য ডে, স্পেশালি যখন 2008 এর যে গ্রেট ডিপ্রেশন, এইটাতে সে একজন, আমি বলবো যে অন্য আরো দুই একজন ইকোনমিস্টের পাশে তার থিওরিটাও একটা মানে কোর প্রোটাগনিস্ট হিসেবে কাজ করেছে। আমার কাছে এটা মনে হয়েছে আর কি, এটা আমি যতটুকু বুঝেছি। বাট হি ইজ এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, ফেইল বাট সাকসেসফুল। এবং সে তার ফেইলার কেউ সে আবার মানে খুবই সিরিয়াসলি ডিফেন্ড করার চেষ্টা করেছে, যেটা আমি, আমার একটু ভুল আমি যদি বুঝতে পারি, আমি তো সাথে সাথে পালাই আর কি, তো এটা তো ভুল করে ফেলছে, এখানে আর কথা বলা যাবে না আর কি। কিন্তু উনি সবচেয়ে আমার এখানে যেটা মনে হয়েছে, উনি যে ইনভেস্টটা করেছেন, ইনভেস্ট করলো আর কি জুয়া খেলা। জুয়া খেলায় যেটা হচ্ছে, তুমি একবার দুইবার হারলে তোমার মনে হবে না যে আমি তো 5,000 টাকা নিয়ে আসি, 2,000 হেরে গিয়েছি, তো আমি বাকি 3,000 নিয়ে পালাই আর কি। আমরা কি করি, মানে শেষ পর্যন্ত ঘুটি বাটি যা আছে বিক্রি করে দিয়ে দেখি যে লাস্ট পর্যন্ত যদি আমি কিছু মানে আমার লিস্ট আনটিল নাও যতটুকু মানে ক্ষতি হয়েছে, ওই ক্ষতিটুকু নিয়ে আসতে পারি। কিন্তু উনি ওই ধরনের তোমার পাগলামি করতে গিয়ে মানে পুরাটাই ফকির হয়ে গিয়েছে। মানে ওনার পার্সোনাল লাইফ কিন্তু খুবই ক্রাইসিসের মধ্যে ছিল। ওনার, উনি পার্সোনালি অতটা রিচ ছিলেন না, সামা উনি বিজনেস করে কিছু টাকা ইনকাম করেছেন। পরে এই যে তিনি আকাম কুকাম করার পরে যে ডেটটা গেল, এটা তার ওয়াইফের ফ্যামিলির উপরে গিয়েছে, এবং ওয়াইফের ফ্যামিলিটা ভালো। ওনার ওয়াইফের যে বড় বোন, উনি ভদ্রমহিলা, খুব ভালো। উনি তাকে মানে পুরাটা জীবন সাপোর্ট দিয়েছেন। এটা আমি কখনো শুনি নাই যে ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা হয় আর কি, যে হ্যাঁ, ওয়াইফের বোন তার সকল সকল ব্যর্থতাকে অ্যাবজর্ব করে ফেলেছে। উনি তো ব্যাংকরাপ্ট ছিলেন এবং শেষের দিকে বাসা বাড়িতে থাকার মতো বাসা বাড়ি ছিল না, ওইটাও মানে শেষ পর্যন্ত সাপোর্টটা পেয়েছেন ওনার বউয়ের বড় বোনের কাছ থেকে আর কি। তো হি ইজ আ ইন্টারেস্টিং ক্যারেক্টার টু স্টাডি অন, যে একজন ইকোনমিস্ট, সাকসেসফুল ইকোনমিস্ট নট অলওয়েজ এ সাকসেসফুল পার্সন। তার নিজের অনেক থিওরিটিক্যালি নিজে যে থিওরিটা দিয়েছে, এটা অ্যাপ্লাই করতে গিয়েও তারা অনেক ভুল করে, এবং ইনি একজন মানে মানে স্টাডি করার মতো একটা লোক। আমি যদি পারি কখনো ওনার পার্সোনাল লাইফটা এবং তার ইকোনমিক থিওরির সাথে যে ফিলসফিক্যাল রিলেশনটা, পার্সোনাল যে ডগমার সাথে উনি আসলে কি মিলাইতে চাইছেন, এটা ডিটেলসে পড়ার আমার খুব ইচ্ছা আছে আর কি। যা হোক, এইটা গেল। এখন আমরা একটু নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে আমার একজন খুবই ফেভারিট পার্সন আছে, এবং এটা নিয়ে, তাকে নিয়ে মানে ইকোনমিক্স এর আলাপ শুরু করলে তাকে নিয়ে কথা বলতে হয়। জন ম্যানিয়ার্ড কিনস। এটা হচ্ছে তোমার এই যে 1930 যে ডিপ্রেশনটা বলি আমরা, এইটার তোমার সময় তার যে থিওরি গুলো, সেই থিওরি গুলো তিনি
নিয়ে আসেন সবার সামনে, স্পেশালি তখনকার যে প্রেসিডেন্ট ছিল রুজভেল্ট। রুজভেল্টের সাথে মিলে উনি 1930s এর যে ডিপ্রেশনটা আছে উনি ফাইট করার চেষ্টা করেছেন। এবং ফাইট করতে গিয়ে উনি যেটা মেইনলি পেয়েছেন যে আমরা এই ডিপ্রেশনটাতে কেন আসছি, আমরা এই ডিপ্রেশনটা আসছি যে ক্লাসিক্যাল ইকোনমি আমাদের এতদিন যা শিখিয়েছে যে আমাদের বাজেট হবে একটা ব্যালেন্সড বাজেট, অর্থাৎ আমাদের আর্নিং ফ্রম দ্য ট্যাক্স এন্ড আদার কালেকশন যা হবে আমাদের স্পেন্ডিংটাও তাই 100-100 তাই হবে আর কি। ঠিক আছে, এখানে কোনো ঝামেলা রাখা যাবে না আর কি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তোমার আমরা এটা যখন করব তখন গভর্নমেন্ট কোনো ইন্টারভেনশন করবে না আর কি। গভর্নমেন্ট হবে যে লেট দ্য বিজনেস ডু থিংস, অথবা তোমার যে মার্কেট যেভাবে কাজ করে সেভাবে কাজ করবে। বাট ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি ফ্রিডম্যান বলেছেন যে এইসব করেই তো আমরা ডিপ্রেশনে পড়েছি, এবং ডিপ্রেশনের আগ পর্যন্ত এটা সঠিক। বাট ইফ উই রিলি ওয়ান্ট টু ফাইট ব্যাক দ্য ডিপ্রেশন উই নিড টু ইন্টারভেনশন ফ্রম দ্য গভর্নমেন্ট। এবং গভর্নমেন্টের ইন্টারভেনশনটা কি, অনেকগুলো ইন্টারভেনশন পলিসি প্রেসক্রিপশন তার আসছে। দ্য মেজর যেটা গ্রাউন্ড ব্রেকিং পলিসি প্রেসক্রিপশন সেটা হচ্ছে যে তিনি যেটা বলেছেন যে ডেফিসিট বাজেট করতে হবে। ডেফিসিট বাজেট মানে কি, যে তুমি দরকার হলে আহ, আমি 5% বা 3%, 4% লোন করব, অথবা তোমার ফিউচার থেকে নেব, যেই টাকাটা আমি পরে হয়তো পে করতে পারবো, আমি দরকার হলে ঋণ করে করে আমার বাজেটটা বাড়ায় গভর্নমেন্টকে মোর তোমার খরচ করার সুযোগ করে দিতে হবে কি। আমার যা আছে তার চেয়ে আমি বেশি খরচ করব, সো দ্যাট মার্কেটে টাকাটা পেনিট্রেট করে, এবং এটা খুব ভালো হবে। আর এটা করতে গিয়ে তিনি যেই আরো ব্যাকআপ থিওরি গুলা বলেছেন যে উই হ্যাভ টু ইনক্রিজ দ্য এগ্রিগেট ডিমান্ড ইন দ্য ইকোনমি। যে এগ্রিগেট ডিমান্ডটা কখন হবে, ডিমান্ড যদি না থাকে আমাদের ডিমান্ডটা ক্রিয়েট করতে হবে ফ্রম দ্য গভর্নমেন্ট ইন্টারভেনশন। সেটা কিভাবে, এইটা তোমার যদি মনে হয় যে ডিরেক্ট মানি সাপ্লাই দিয়ে হোক, অথবা তোমার মনে করো যে সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে, যেটাই হোক, মানে যে কোনো ভাবে পাবলিকের কাছে মানি দিতে হবে। এবং পাবলিকের কাছে মানি গেলে যেটা হচ্ছে যে তোমার সেটা হবে তোমার স্পেন্ডিং হবে ভালো আর কি। ঠিক আছে, আর এদিক দিয়ে স্পেন্ডিং বাড়বে, আর ওদিক দিয়ে দরকার হলে আমরা ওই সময় ডিপ্রেশনকে কমব্যাট করার জন্য ইফ ইট ইস নেসেসারি আমরা দরকার হলে ট্যাক্সটাকে কমায় দিব আর কি। আমার যদি 30% ট্যাক্স থাকে এটা আমরা 15% করাই দিব, তাহলে কি তোমার ওই বিজনেসের পিপলরা মোর ইনভেস্ট করার সুযোগ পাবে, এবং লেট দেম ইনভেস্ট মোর। তখন যখন তারা এই জিনিসটায় মানে বেশি টাকা খরচ করার সুযোগ পাবে, বিজনেস যখন বেশি ইনভেস্ট করার সুযোগ পাবে, তখন এগ্রিগেট ডিমান্ডটা আস্তে আস্তে বাড়বে। কিরকম, বিজনেসের সাইড থেকেও বাড়বে। বিজনেস যে প্রোডাক্ট গুলা দিবে, সার্ভিস গুলা দিবে, এইটার যেহেতু ট্যাক্সটা কম, ওরা আরো ইজিয়ার চিপার কস্টে দিতে পারবে। ফলশ্রুতিতে তখন পাবলিকের মধ্যে ওইটা অ্যাফোর্ড করার সুযোগ হবে, অথবা পাবলিকের মধ্যে ডিমান্ড হবে। আর ওই দিক দিয়েই যে আমি যে কষ্ট করে তোমার এই ইন্ডাস্ট্রি গুলোকে, এই সার্ভিস সেক্টর গুলোকে সার্ভাইভ করাচ্ছি, ওইখান থেকে তো পিপলরা কাজ পাচ্ছে। যখন তোমার এমপ্লয়মেন্ট জেনারেটেড থাকবে, কন্টিনিউয়াস এমপ্লয়মেন্ট থাকবে, যেটা অনেকটা তোমার জোর করে হলেও আমাদের এই এমপ্লয়মেন্টটা রাখছে, কিন্তু এমপ্লয়েড পিপলরা যখন তোমার মানি থাকবে, তারা কিন্তু তোমার ইকোনমিতে কন্ট্রিবিউশন করবে, যে তারা তোমার আবার এই ডিমান্ডের মাধ্যমে তারা পারচেস করা শিখবে। অর্থাৎ ইকোনমি যে তোমার একদম সাই করে তোমার ডিপ্রেশনের কারণে নিচের দিকে যাওয়ার কথা, সেটা আর যাবে না। এই যে তোমার একটা গ্রাউন্ড ব্রেকিং থিওরি, আমি বলবো যে সে আসলে হিস্ট্রিক্যাল একটা কাজ করেছে, যে পুরা হিস্ট্রিকে একটা নতুন জিনিস শিখাইছে, যে হাউ টু কমব্যাট দ্য ডিপ্রেশন। এবং এইটা কিন্তু মানে বেশ সফল। এটা যে তোমার 1930s শেষ হয়ে গিয়েছে তা না। উই স দ্য ভিভিড এক্সাম্পল ইন লাস্ট 2008 ডিপ্রেশন রিসেশন, যে রিসেশনটা ওইখানে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটা দেখেছি, যে তোমার কোয়ান্টিটিভ ইজিং, গভর্নমেন্টের স্পেন্ডিং, বাজেট স্পেন্ডিং, দরকার হলে বেল আউট করে গভর্নমেন্টের টাকা করে, যে গভর্নমেন্টের যত ধরনের ইন্টারভেনশন দরকার, এখানে তখন আর ওই ক্লাসিক্যাল ইকোনমির যে থিওরি বা নিউ লিবারালিজমের থিওরি, এগুলো পুরোপুরি বাদ দিয়ে দরকার হলে আমরা আবার সেই ফিরে যাব, উই অল উইল বি কেইনেশিয়ান। এটা হচ্ছে তোমার আইডিয়াটা। আর একটা কথা হচ্ছে যে তোমার প্রাইভেট সেক্টর তো এখানে প্রবলেমে পড়ে যায়। যখন তোমার মার্কেটে ডিপ্রেশন করবে, তখন তো প্রোডাক্ট থাকবে না, এই থাকবে না, সেই থাকবে না, ডিমান্ড থাকবে না, তাদের প্রোডাক্ট করার মতো তোমার যে গুডস গুলা থাকবে, প্রোডাক্ট বা গুডস গুলা মানুষ কিনবে না। তখন গভর্নমেন্ট কি করে স্পেন্ডিং করবে, কিরকম স্পেন্ডিং, যে ধরো তোমার কনস্ট্রাকশন ওয়ার্ক করলো আর কি, যে প্রচুর পরিমাণে রাস্তা করলো, ঘাট করলো। রাস্তাঘাট করলে কি ইট বালু সিমেন্ট বা এর ব্যাকআপ ফ্যাক্টরিতে যেই লোকগুলো কাজ করে, এদের কিন্তু তোমার একটা ইকোনমি তৈরি হয়ে যাবে আর কি। পুরা প্রত্যেকটা স্টেপে স্টেপে ইকোনমি, যখন তোমার এই কোভিড হোক আর তোমার 2008 এর রিসেশন হোক, পিপলকে কাজের মধ্যে ইনভলভ করতে হবে থ্রু দ্য গভর্নমেন্ট ওয়ার্কিং ইন দ্য কনস্ট্রাকশন এন্ড ভিজিবল প্রজেক্টস, যেই প্রজেক্টস গুলা পিপলের হাতে আস্তে আস্তে কিছু হইলেও তোমার মানি দিবে। আর এর মাধ্যমে তিনি ইকোনমিতে আরেকটা থিওরি খুবই প্রপারলি স্টাবলিশ করেছেন, এইটা মানুষ খুব সহজে বুঝে। এটা আমি খুবই মানে স্ট্রিট লেভেল অফ ইকোনমিক্সটাও খুব ভালো বুঝতে পারে। আমি নিজেও এটা না বুঝেও অনেক প্র্যাকটিস করেছি। যেমন আমি যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলাম বা আরো ফিল্ড লেভেলে কাজ করেছি, যে তোমার আহ, এই যে তোমার একটা আছে, তোমার টার্ম আছে, যেটা হচ্ছে মাল্টিপ্লায়ার ইফেক্ট। এটা এটা ভেরি গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া। যে ধরো তুমি কোভিড এর সময় কি হয়েছে, যে তুমি
লোকজনের হাতে কাজ নাই বা তাদের কাছে এমপ্লয়মেন্ট নাই, তারা ঢাকা থেকে চলে আসছে, এখন তাদেরকে তো কোনোভাবে খাওয়াইতে হবে, পড়াইতে হবে। তখন আমরা উপজেলায় বা ইয়েতে তোমার বিভিন্ন ধরনের ঘর তৈরি, আশ্রয়, আবাসন, এটা সেটা, মাটি কাটা, তারপরে তোমার ছোটখাটো ইটের কাজ, এগুলা কিন্তু উপজেলা নির্বাহী অফিসাররা করেছে বা করাইছে, গভর্নমেন্ট এদেরকে দিয়ে করাইছে, সো দ্যাট পিপল গেট রেগুলার ওয়ার্ক। এখন ব্যাপারটা হচ্ছে, যেমন ধরো তুমি একটা যদি ঘরই বানাও, ঘরে কিন্তু টিন থাকে, ঘরে কিন্তু ইট থাকে, ঘরে থাকে বালু থাকে, এই বালুগুলা নিয়ে আসার জন্য আবার তোমার এই যে যারা ঠেলা গাড়ি ঠেলে এরা কাজ করে। আবার ইটের ফ্যাক্টরিতে কিন্তু তোমার লেবাররা কাজ করে আর কি। আবার ইটের ফ্যাক্টরিতে তোমার কয়লা আনা নেওয়ার জন্য কিন্তু লোকজন কাজ করে আর কি। অর্থাৎ দেখবে যে প্রত্যেকটা টায়ারে প্রচুর পরিমাণে লোক কাজ করে। এখন এই লোকগুলা যদি কাজ করে, ওরা যে টাকাটা পাবে, 100 টাকা গভর্নমেন্ট খরচ করলো, তোমার ইন্ডাস্ট্রিজ কাছে ধরো তোমার 10, 15, 20% গেলো, বাট 75% পিপল এই টাকাগুলা কিন্তু পিপলের হাতে যায়। পিপলরা কি করে, ওদের চাল কিনে খায়। তখন চালের ব্যাপারই মনে করো যে সে আবার একটা প্রফিট করবে এখান থেকে, বা ডাল কিনে খায়, বা সিগারেট কিনে খায়, অমুক কিনে খায়, তমুক কিনে খায়। ওইটার কিন্তু তোমার ব্যাকআপ যে ইন্ডাস্ট্রি গুলো, ওগুলো কিন্তু রিভাইভ থাকে। আদারওয়াইজ এখানেও যদি টাকা না যেত, গভর্নমেন্ট যদি টাকা না দিত, তাহলে ওগুলো তো না খায় মারা যেত। অর্থাৎ এটা তোমার একটা সাডেন সার ফল হইতো। এই ফলগুলা কিন্তু মিল্টন ফ্রিডম্যান, সরি, জন ম্যানিয়ার্ড কিনস মানে বাঁচিয়ে দিয়েছেন আমাদের এই পুরা থিওরিটা। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। এবং উনি বলেছেন যে এই যে আমরা সবসময় বলি যে টাকা জমাও, টাকা জমাও, এটাকে বলছেন যে প্যারাডক্স অফ থ্রিট। এই সবসময় টাকা জমানোর ধান্দা থাকলে হবে না, গভর্নমেন্টেরও না, প্রাইভেটেরও না। তোমার উই হ্যাভ টু ক্রিয়েট এ সিস্টেম বাই দ্য গভর্নমেন্ট ইন্টারভেনশন, যে পিপল যাতে অত টাকা না জমায়, স্পেশালি ইন টার্মস অফ ইন দ্য টাইম অফ ডিপ্রেশন। কারণ ওই সময় টাকা জমানোর সুযোগ করে দিলে ওই টাকাগুলো হোর্ডিং হবে, এই ক্যাশগুলো আর লিকুইডিটি থাকবে না। তখন কি হবে, তোমার মানে ইকোনমি আর কাজ করবে না আর কি। অর্থাৎ এমন একটা সিস্টেম করতে হবে যে ইন্টারেস্ট রেট এমন লো করে দিব যে ওরা মানে মনে করে যে টাকা রাখার আর প্রয়োজন মনে করবে না, তার চেয়ে খরচ করে ফেলি, খায় ফেলি, বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করি, এরকম তোমার একটা টেন্ডেন্সি কাজ করবে। দেখো মানে কয়েকটা টায়ারে কিন্তু তিনি কাজ করেছেন, ওনার কাজের ভলিউম অনেক বেশি। ওনার কাজ শুরু হয়েছে 1930-এর দশক থেকে। ওনার মানে ইমপ্লিকেশন ছিল 2008-এ, তারপরে 2019-এর যে কোভিড ছিল, সব সময় আমি বলবো যে হি ইজ ওয়ান অফ দ্য কি মডার্ন ইকোনমিস্ট ইন আওয়ার টাইম। তাকে আমরা অনেক ক্রিটিসাইজ আছে, যেমন তুমি যদি বলো যে মেইন ক্রিটিসাইজ কি, যে তুমি যদি গভর্নমেন্ট যদি সব টাকা খরচ টরচ করে ফেলে, লোন নেয় গভর্নমেন্ট, যদি বন্ডের মাধ্যমে, সিকিউরিটির মাধ্যমে, অথবা তোমার মিউচুয়াল ফান্ড টান্ড কিনে ব্যাংক থেকে টাকা নিয়ে নেয়, বা ফেডারেল ব্যাংক থেকে সব টাকা নিয়ে নেয়, তাহলে হয় কি, ক্রাউডিং আউট হয়। এই ক্ষেত্রে প্রাইভেট মার্কেট অনেক সময় মানে তোমার লোন নেওয়ার মতো টাকা পায় না, তারা যে আবার তোমার ইনভেস্ট করবে, এই সময় অনেক সময় এই ধরনের ক্রাইসিসটা হয়ে যায় আর কি। সো দেয়ার আর অলওয়েজ সাম প্রস এন্ড কনস অফ এনি সোশ্যাল, আই মিন ইকোনমিক অ্যাকশন, এটা তো থাকবেই। বাট আমাদের ভ্যালু করতে হবে, ওয়েটটা করতে হবে যে হুইচ side has the more pros and which side has the more cons. যদি প্রস বেশি হয়, উই শুড গো ফর মোর প্রস। এটাই তিনি মানে তার পুরো থিওরিটাই মানে আমার এটা ভালো লেগেছে আর কি বলবো। মানে আমি যদি কেনিশিয়ানের কাজকে মানে সামারাইজ করতে চাই, আপনার কথা মানে আপনি তো সব এক্সপ্লেন করলেন। কেনিশিয়ানিজমের যে তার মেইন বইটা ছিল সেটা হচ্ছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, হুইচ কেম আউট ইন 1936 আফটার দ্য গ্রেট ডিপ্রেশন। তার পুরো আইডিয়াটাকে সামারি করতে গেলে আপনি 5টা পয়েন্টে করতে পারেন। নাম্বার 1, হি ফোকাসড অন দ্য শর্ট রান, because হ্যাঁ, he literally said that in the long run, using the free market philosophy, that the invisible hand lays a fair, that we will be all dead before the market recovers. So হ্যাঁ, that's the first thing. Second, সে বলছে যে যখনই কোনো ক্রাইসিস হয় তখন হচ্ছে আপনার ডেফিসিয়েন্ট এগ্রিগেট ডিমান্ড, যেটা আপনি বললেন, এবং আনএমপ্লয়মেন্ট হয়, তো ওইটাকে আপনাকে ইমপ্রুভ করতে হবে গভর্নমেন্ট ইন্টারভেনশন করে। এটাকেই সে থার্ড পয়েন্টে বলছে যে ফিসক্যাল অ্যাক্টিভিজম করতে হবে, যে গভর্নমেন্ট বিভিন্ন জায়গা থেকে অপরচুনিটি বাইর করতে হবে। সে দরকার হলে, নেসেসারি হলে ফ্রি মানি দিবে মানুষকে। হুম, কিন্তু হুম, তারপরও দেশের ভিতরে সে গভর্নমেন্ট উইল প্লে দ্য মেইন রোল। ফোর্থ ইজ দ্য প্যারাডক্স অফ থ্রিফট। সে যেটা বলছে, আপনি যেটা মানে একটু টাচ করলেন, যে সেভিংস করে মানুষ যখন গ্রিপ ডিপ্রেশন হয়, যখন সে সেভিংস করে সে খরচ করে না, যখন সে খরচ করে না দেশের ভিতরে প্রোডাক্টিভিটি থাকে না, অ্যান্ড দ্যাটস ওয়েন পিপল ফেল। অ্যান্ড দ্য ফিফথ পয়েন্ট, সে যেটা আমি পার্সোনালি বিলিভ করি সবচেয়ে বেশি, দ্যাট ইজ দ্য অ্যানিমাল স্পিরিটস অ্যান্ড ইনভেস্টমেন্ট। সো আমরা ধরে নেই মার্কেট ইজ মানে মার্কেট ইজ রিয়েলি এফিশিয়েন্ট। আমরা ধরে নেই মার্কেট হচ্ছে যে সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ, ওই সেক্টরের মাধ্যমে ক্যাপিটালকে রিঅ্যালোকেট করে। কিন্তু সে বলতেছে যে না, দিস ইজ মোস্টলি ড্রিভেন বাই অ্যানিমাল স্পিরিট। সিন্স দে আর ড্রিভেন বাই অ্যানিমাল স্পিরিট, গভর্নমেন্ট হ্যাজ টু কাম অ্যান্ড take initiative and take matters on their own hand. So this is what Keynesianism is all about. And from your practical example, as you have worked as an UNO, যে আপনি দেখছেন যে how this মানে gets reflected. So তার আইডিয়া যেটা হচ্ছে আমেরিকার মধ্যে আসছে, সেটা বাংলাদেশের রুরাল এরিয়াতেও ইম্প্যাক্টেড হচ্ছে। So that's how significant his contribution was in the world economics. নেক্সট যাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে জোসেফে সুম্পিটার। হুম, এখন আমি তার কথা প্রথম শুনছি যখন হচ্ছে আমি ক্লাস 9-10-এ
আমাদেরকে বিজনেস এন্টারপ্রেনিউরশিপ একটা কোর্স ছিল। মানে আমার সাবজেক্ট ছিল আরকি। ব্যবসায় উদ্যোগ। সো এই সাবজেক্টের মধ্যে ফার্স্ট হোয়াট ইস অ্যান এন্টারপ্রেনিউর? দ্য ফার্স্ট ডেফিনিশন ওয়াজ ফ্রম দ্য জোসেফ সুম্পিটার। তার বই থেকে সো দিছে না? তার বই থেকে যে অ্যাকর্ডিং টু জোসেফ সুম্পিটার দিস ইস অ্যান এন্টারপ্রেনিউর অ্যান্ড দিস আর দ্য কোয়ালিটিস অফ অ্যান তুমি এন্টারপ্রেনিউরশিপ। নিজে বানায় লিখে আবার তো সুম্পিটার নাম দিয়ে দাও নাই? এটা তো আমরা করতাম মাঝে, মাঝে স্কুলে। না ভাই ওই সময় খুবই সিরিয়াস ছিলাম। পুরো মুখস্থ করে ঠিক দিছি। আছে। সো জোসেফ সুম্পিটার তাকে সবাই ধরে নেয় হচ্ছে হি ইজ মোর লাইক এন ইনোভেশন লাইক ফ্রম ডিফারেন্ট ফ্রম ইকোনমিক্স বিকজ আমরা যখন পরবর্তীতে আমি গ্র্যাজুয়েশন স্টাডিজের সময় ইকোনমিক্স পড়ছি আমি কিন্তু কোনো সময় সুম্পেটেরিয়ান ইকুয়েশন পড়ি নাই। সো জোসেফ সুম্পিটার ওই সময়ের মধ্যেই কাজগুলো করছে যে সময় কেইনিশিয়ানিজম ছিল এট দ্য টপ। যে মানে এফডিআর এর সাথে যখন কেইনিশিয়ান গিয়ে ইকোনমিক পলিসি নিচ্ছে তখন হচ্ছে এই সুম্পিটার তার যে মানে মাইন্ড ব্লোয়িং ওয়ার্ক যেটাকে বলে সেটা হচ্ছে দ্য এন্টারপ্রেনার অ্যান্ড ইনোভেশন ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন দ্য মেইন থিং দ্যাট হি হ্যাজ প্রপোজড দিস ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন হুইচ ইজ নেসেসারি ফর এনি গভর্নমেন্ট অর এনি ইকোনমি টু রান। সো এই কনসেপ্টটা সে নিয়ে আসছে প্রথম। সো আমি মানে এখানের মধ্যে তার এই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন এর মধ্যে প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে হোয়াট হি মিনস when he says what is innovation. And so the definition of creative destruction is that when there is a new innovation, that new technology or innovation will come and replace the existing technology. We have described this in our previous books in a lot, like in detail, in greater details. So ওই যে ইনোভেশন, এখন ইনোভেশনটা কি? সে অ্যাকচুয়ালি ৫ টা জিনিসকে ইনোভেশন বলে। নাম্বার 1 এ নিউ প্রোডাক্ট অর এ বেটার অর গুড কোয়ালিটি প্রোডাক্ট অর ভার্সন অফ এ কারেন্ট প্রোডাক্ট। দ্যাটস দ্য ফার্স্ট। সেকেন্ড সে যেটাকে ইনোভেশন বলে সেটা হচ্ছে যে এ নিউ প্রোডাকশন মেথড। যেমন হচ্ছে হেনরি ফোর্ড যখন নিয়ে আসছিল যে সে হ্যাঁ। আপনার ওই যে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম কার প্রোডাকশনের ক্ষেত্রে সে দ্যাট ওয়াজ এ নিউ প্রোডাকশন মেথড দ্যাট ওয়াজ এন ইনোভেশন। দেন দ্য ওপেনিং অফ এ নিউ মার্কেট যদি আপনি নতুন কোনো মার্কেট ক্রিয়েট করেন যেখানে পিপল এসে ট্রেড করবে ইট ক্যান বি ফাইন্যান্সিয়াল মার্কেট ইট ক্যান বি ফিজিক্যাল মার্কেট ব্রিক অ্যান্ড মর্টার মার্কেট। দেন দ্য কনকোয়েস্ট অফ লাইক নিউ সোর্স অফ র মেটেরিয়ালস দ্যাট মিনস হচ্ছে আপনি কোনো জায়গায় গিয়ে হচ্ছে ডিগিং করে আপনি ওখান থেকে মিনারেলস পাইলেন যেটা হচ্ছে যে এখন ওয়ার্ল্ড করতেছে ব্যাটারির জন্য অয়েলের জন্য আপনার হচ্ছে rare earth materials যেটা চায়নাতে অনেক বেশি। So this is also part of that innovation. And the last that he meant is the creation of a new industrial organization, such as a monopoly even. It can be a monopoly. A new company came and he's controlling everything. That company is controlling everything. Or breaking up a monopoly. So monopoly is bad, but he said when a monopoly comes, that creates opportunity for others to enter the market and creates a new productivity and growth for the country. So this is his idea of innovation, and in this idea, he actually meant to say that any country to grow, that country will have to make sure that this sort of innovation and creative destruction is not impeded in any way by government or by anyone. That is the first thing. And the second thing that he said that when this kind of innovation happens, old যে technology আছে, they have to give space to the new technology that is coming in. So this is his critical work, but he really was a fan of Irving Fisher. সে আরভিং ফিশারকে বলছে দ্য গ্রেটেস্ট ইকোনমিস্ট আমেরিকা হ্যাজ প্রডিউসড। দেন হি অ্যাকচুয়ালি ক্রিটিসাইজড কেইনিশিয়ানিজম। He said it's not like sustainable. Schumpeter really criticized Keynesianism. The main problem was, as I said, the general theory of employment, interest, and money came in 1936. But his book, The Business Cycles, which is his main work, detailed work, which came out in 1939. But at that time, since economy was crisis, everyone was praising Keynesianism. Oh, Keynesianism is good and it's taking us away from any depression and everything. So that's when his work, economics work, got overshadowed. Like people was not giving him enough credit for his work. So this is what his innovation, like his idea is. If we talk about in our current world, every innovation that happens, and after an innovation happens, after a patent application happens, these theories, these ideas get into action. Like, is this patent being impeded? তারপর হচ্ছে যখন আমরা কোনো একটা দেশের ইকোনমিক পলিসি নিয়ে চিন্তা করি, যখন আমরা ট্যারিফ নিয়ে চিন্তা করি, are we impeding any kind of innovation by doing this, by protecting our own industries? So this sort of thing you can do, but that will be bad for your economy.
and any national or big economies. So that is his main ideas. For example, যদি এখন আমি ইউনাইটেড স্টেটস এর এক্সাম্পল নেই, যে they are creating this tariff barrier for foreign import and export. When you create this kind of barriers, your local industry will not innovate, and that's when you face problem in the future, that the other countries will work and they will make innovation and they will replace your own industries if you do not maintain this innovation and this idea of creative destruction. So that is, to me, what Joshua Schumpeter has always said. আমি একটু বলবো সাথে আমার Yes, যেটা of মনে course, হয়েছে definitely. সাথে আমার কাছে মানে তোমার ওনার যে মেইন ইটা, যদি আমরা আগের যে জন ম্যানিয়ার্ড কেইনস এর সাথে তুলনা করি, জন ম্যানিয়ার্ড কেইনস ইজ লাইক তার হিসাবে শর্ট টার্ম ইকোনমিস্ট। শর্ট টার্ম ইন এ সেন্স, জন ম্যানিয়ার্ড কেইনস কখন বেশি রিলিভেন্ট? যখন তোমার অর্থনীতি ডিপ্রেশন আছে বা ট্রাবল আছে বা প্রবলেমে আছে, এটা হচ্ছে একটা ইস্যু। বাট জোসেফ শুম্পিটার হচ্ছে উনি যেইভাবে বলার চেষ্টা করেছেন বা অন্যান্য ইকোনমিস্টরা তাকে দেখে যে হি ইজ এন ইকোনমিস্ট ফর এটারনিটি, যে সবসময় ক্যাপিটালিজম যতদিন থাকবে তার থিওরি গুলা ওইটা রিলেভেন্ট থাকবে এবং অ্যাপ্লিকেবল থাকবে। তো এর মেইন কারণটা কি? উনি ক্যাপিটালিজমের যে রেগুলার ডায়নামিক্সটা আছে এইটাকে উনি বিলিভ করতেন আর কি। এবং উনি বলতেন যে ক্যাপিটালিজম ইট হ্যাজ এ এভলিউশনারি নেচার, যেটা অনেকটা তুমি রিলেট করতে পারো ওই যে তোমার স্মিথের ইনভিজিবল হ্যান্ডের মতো আর কি, যে এটার একটা ইভলিউশনারি নেচার আছে এবং লং টার্ম তোমার ক্যাপিটালিজমের যে ডায়নামিক্স এবং ইভলিউশনারি নেচারটা আছে এর মাধ্যমেই তোমার ইকোনমি সঠিকভাবে কাজ করবে আর কি। এখন এর বাইরে তার যে থিওরিটা আছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, ওইটাকে উনি বলছেন যে এটা হচ্ছে ট্রু ড্রাইভার আর ইঞ্জিন অফ দ্য ক্যাপিটালিজম। যে যতদিন তোমার ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন থাকবে অথবা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের মাধ্যমে নতুন কিছু ইনোভেট হবে, ওল্ড যে টেকনোলজিস গুলো রয়েছে এগুলো তোমার ডিস্ট্রয় হয়ে যাবে। বাট যে নতুন টেকনোলজিটা আসবে সে এসে মোর তোমার মার্কেটে ইকোনমিকে তোমার হেল্প করবে, বুস্ট করবে এবং তোমার সার্ভিস বলো আর তোমার প্রোডাক্ট বলো, দুইটা হিসেবে পিপলের জন্য এটা মোর এসেনশিয়াল। এবং এটার কিন্তু তোমার রেগুলার এক্সাম্পল রয়েছে। আমরা ছোটবেলায় দেখতাম, আমরা যখন ছবি তুলতাম তখন কিন্তু তোমার ওই যে জাপানের ফুজি ফিল্ম ছিল আর কি, ফিল্মের ক্যামেরা ঢুকায় তারপরে ফিল্ম ঢুকায় তারপর একটা ছবি তুলতে হইতো। এটা আবার মনে করো যে বাজারে ওয়াশিং এ পাঠাইতে হইতো, ওরা আবার এক সপ্তাহ রেখে দিত, দিয়ে তারপরে এটা কি জানি পানির মধ্যে রেখে ওয়াশ টস করে এটা আবার ফেরত পাঠাইতো। ডেভেলপ করতে হতো ফিল্ম। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে যখনই তোমার ডিজিটাল ক্যামেরা আসলো এবং যেসব কোম্পানি ডিজিটাল ক্যামেরা করলো এবং প্রপারলি ডে বাই ডে ইনোভেট করলো, তারা কিন্তু পরবর্তীতে মার্কেটটা পুরো দখল করলো। এন্ড দোজ পিপল হু আর লাইক ভেরি অ্যাডামেন্ট অ্যাবাউট দেয়ার ট্র্যাডিশনাল এন্ড হিস্টোরিক এন্ড হেরিটেজফুল তোমার এই ফুজি ফিল্ম যে ক্যামেরাটা ফিল্ম যেটা, ওইটা নিয়ে যারা বসেছিল এরা মনে করো যে পুরো কোম্পানি ধসে গেল। দিস ইজ কল্ড দ্য ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। আর সবচেয়ে রেলিভেন্ট রিসেন্ট এক্সাম্পল হচ্ছে আমরা তো এই যে মানে গত এই শতাব্দীর শুরুর দিকে আমরা শুরু করছি বাটন ফোন দিয়ে আর কি। নকিয়া ছিল, ইভেন তোমার আরো দু একটা কোম্পানি ছিল যারা তোমার বাটন ফোন নিয়ে, মোটরোলা থেকে শুরু করে এর বাইরে তারা কিছু চিন্তাই করে নাই, মানে এরা এটা নিয়ে পড়েছিল। এবং পরবর্তীতে দেখা যায় তোমার অ্যাপল বা অ্যান্ড্রয়েড যখন আসা শুরু করলো তখন তারা ধরে নিছিল যে না, আমাদের মতো তাড়াহুড়া করার দরকার নাই। ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন এমন একটা জিনিস যে তোমার নোকিয়াকে খেয়ে দিয়েছে, বা অন্যান্য যে বাটন ফোনের ইন্ডাস্ট্রিতে যারা বেশি ফোকাস ছিল এবং ক্রিয়েটিভ এন্টারপ্রেনারশিপ দেখায় নাই, তারা কিন্তু আস্তে আস্তে মার্কেট থেকে নাই হয়ে গেছে আর কি। তো তার থিওরি অনুযায়ী আলটিমেটলি তোমার ক্যাপিটালিজমের বস হচ্ছে অন্টারপ্রনার্স। যে অন্টারপ্রনারশিপ একটা স্পিরিট, এটা একটা ফিলসফি, এটা সাস্টেইন করাবে ক্যাপিটালিজমের ডায়নামিক্সকে। এবং এই তোমার অন্টারপ্রনারশিপের যে এভলিউশনারি একটা নেচার রয়েছে, এভলিউশনারি নেচারের কারণেই তোমার এরাই তোমাকে ইকোনমিকে সামনের দিকে প্রপেল করবে এবং সামনে থেকে মানে তোমাকে ড্রাইভ করবে যে এটা তুমি আগায় যাও। তো এই আলোচনার প্রেক্ষিতে তো আসে তোমার বিজনেস সাইকেল জিনিসটা আর কি। বিজনেস সাইকেলটা কি? ওনার মতে বিজনেস সাইকেলটা হচ্ছে যে আমরা ধরো তোমার একটা মানে ইকোনমিতে আছি যেখানে তোমার অন্টারপ্রেনারশিপ হলো, তারপরে তোমার তোমার প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হলো। এটা মানে ওই তোমার খন্ড খন্ড ভাবে আসে না, ইটস কাইন্ড অফ ওয়েভ, একসাথে অনেকগুলো আসবে এসে তোমার মনে করে যে পুরো মার্কেট তারা দখল করে ফেলবে এবং আগে যেগুলো ছিল সব ডিস্ট্রয় করে ফেলবে। যখনই দখল করে ফেলবে নতুন প্রোডাক্ট বিক্রি হবে, নতুন সার্ভিস বিক্রি হবে, মানুষজন কিনবে, ইকোনমি বুম করবে, প্রসপারিটি আসবে, জিডিপি গ্রোথ হবে, এই হবে সেই হবে তেন হবে হ্যান হবে। এটা হলো সব ঠিক আছে, কিন্তু বাট এটার তো আর তোমার মানে লাইফ সাইকেল আছে বা এটার তোমার ডিউরেশন আছে। আফটার সাম পিরিয়ড অফ টাইম তোমার এই বুমটা কমে যাবে, তখন ওই যে তোমার পুরোনো ইন্ডাস্ট্রি গুলো যখন ডিস্ট্রয় হয়ে যাবে, ওই লোকগুলো তো কোনো কাজ টাজ পাবে না, ওদের তো তোমার মানে একটা নেগেটিভ ইকোনমি শুরু হয়ে যাবে, তখন ওই আবার তোমার পুরা ইকোনমি আবার ফল করবে। এটা কি বলছেন যে বুম বাস্টের যে বিজনেস সাইকেলটা ইনি এই মিস্টার শুম্পেটার সাহেব এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আর ওনার সাথে আরেকটা বিষয়ে তোমার সোশ্যালিস্ট কার্ল মার্কসের মিল রয়েছে। উনি বলতে চেয়েছেন যে ক্যাপিটালিজমের যে ইনার স্ট্রেংথ এটাই হচ্ছে ক্যাপিটালিজমকে ঠ্যাং ভেঙে দিবে। ভালো কথা।
এটা তো এই ধরনের কথা তো আমরা শুনেছি কার্ল মার্কসের কাছ থেকে। অর্থাৎ ক্যাপিটালিস্টরাই তারাই মানে সিস্টেমটাই তোমার ক্যাপিটালিজমকে ধ্বংস করবে। তো ওনার যুক্তিটা হচ্ছে যে এইটার মেইন কারণ হচ্ছে উনি যেটা বলার চেষ্টা করেছেন, ওনার সাথে কার্ল মার্কসের ডিফারেন্সটা হচ্ছে যে এইখানে মেইনলি কর্পোরেশন গুলা তোমার মেইন যেই তোমার ক্যাপিটালিজমের মেইন যে ড্রাইভার ওই অন্টারপ্রেনারশিপকে হার্ট করবে। অন্টারপ্রেনারশিপ যদি হার্ট হয় তখন যেটা হবে, কর্পোরেশন তো অনেক বড় এন্টিটি, ওদের মধ্যে অনেক ব্যুরোক্রেটিক এবং তোমার লেংদি প্রসেস থাকবে। ইনোভেশন উড নট বি দ্যাট মাচ ইজিয়ার। তো ইনোভেশন যখন বেশি ইজিয়ার হবে না, তখন রেগুলার অন্টারপ্রেনাররা কর্পোরেশন গুলোর কাছে মার খেয়ে যাবে, তখন ক্যাপিটালিজম ফল করবে। তো এইটা দিয়েছে থিওরিটা, কিন্তু আমি আবার মনে করি যে এটা এট দ্য প্রেজেন্ট টাইম এটা আবার সঠিক না। কারণ আমরা দেখছি কি যে কর্পোরেশন গুলা কিন্তু তোমার আর&ডি নিয়ে খুবই সিনসিয়ার আর কি। তারা জানে যে আমাদের টিকে থাকতে হইলে তোমার আর&ডি বা তোমার ওই আমরাও ওই যে আগের দিনের যে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন আছে এইটা দিয়ে ধরা খেয়ে যেতে পারি। ওরা কেউ কেউ তোমার 4, 5, 10% পর্যন্ত তোমার মনে করো যে আর&ডি তে ইনভেস্ট করে, এবং সাম কোম্পানিজ ডু লাইক 50%, যাদের মনে হয় যে না আমাদের এটাই একমাত্র পদ্ধতি অবলম্বন, তারা ওই পর্যন্ত আর&ডি তে ইনভেস্ট করে ফেলে আর কি। তো এটার একটা এক্সাম্পল আমরা পাচ্ছি, যেমন ধরো তোমার তুমি যদি ওইভাবে হিসাব করো, এখন যারা সিলিকন ভ্যালি বেসড টেক জায়ান্টসরা বা টেক কর্পোরেশনস গুলো রয়েছে, এদের কারণে কিন্তু মানে অনেক কিছু পৃথিবী থেকে ড্রাইভ আউট হয়ে যাচ্ছে। তুমি এটা স্বীকার করো আর নাই করো আর কি। একদম কার বিজনেস বলো, হোটেল বিজনেস বলো, আর তুমি মনে করো যে একসময় তো ম্যাপ বানায় কিন্তু আমেরিকার লোকজন কিছু কিছু লোক করে খাইতো, ম্যাপ ম্যাপ প্রিন্টিং করে আর কি। ঠিক আছে, এখন যাদের কাছে গুগল ম্যাপ আছে তারা তো আর ওই প্রিন্টিং মেশিন দিয়ে ওই গুগল ম্যাপ, আমি ওই যে দেখি যে তোমার আমেরিকা টেক্সাসে যখন ছিলাম ওই দোকানে এটা কিনতাছি, কিনে দেখি যে একজন ওল্ড মানে লেডি এন্ড জেন্টলম্যান তারা নামছে সিনিয়র, তারা দেখি বিরাট একটা ম্যাপ বের করছে, মানে কোয়াইট আ বিগ, মানে একটা মনে করো যে 5 ফিট বাই 5 ফিট এরকম আর কি। এবং দেখি পুরা রাস্তাঘাটের সব ছবি টবি দেওয়া আছে ম্যাপের মধ্যে আর কি। উনি এটা বের করে মানে কার সাথে জানি আলাপ করতেছে যে এটা আমরা এই রাস্তায় যাবো। তো তখন আমি মনে মনে ভাবলাম যে আসলে ওনারা কি মানে গুগল ম্যাপ বোঝে না। আমি পরে বুঝতে পারলাম যে না, আসলে ওনারা ওই যে কম্পিউটার সিস্টেম বা অ্যান্ড্রয়েড সিস্টেম ওটার সাথে স্টিল দে আর নট হ্যাবিচুয়েটেড, এবং তারা ইন্টারেস্টেড না এটার সাথে habituated না। ওনারা ওল্ড মডেলে বেশ কমফোর্টেবল আর কি। তো ওইটা কমফোর্টেবল একটা ভালো জায়গা, কিন্তু এই যে সিলিকন ভ্যালি কর্পোরেশন, গুগল, ফেসবুক, একদম শুরু করে এয়ারবিএনবি থেকে শুরু করে তোমার ইউবার বা অন্য যা কিছু আছে সবাই মিলে যেভাবে ধরছে, তো এই যে এসএমই স্মল বা মিডিয়াম এন্টারপ্রেনার্স যারা রয়েছে এদেরকে তো মানে মাঠে মারা। যেমন ধরো আমাদের ঢাকা শহরে এখন যে হারে তোমার মনে করো যে কর্পোরেশন গুলা ওই যে চেইন শপিং মল থেকে শুরু করে দিতে, রাস্তাঘাটে কয়েকদিন পরে তো তোমার ঠেলা গাড়িতে সবজিওয়ালা পাওয়া যাবে না। তো এখন সবজিওয়ালা পাওয়া যাবে না, এটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, বাট নেগেটিভ ইম্প্যাক্ট তো আছে, যে তারা কিন্তু ডিরেক্টলি জব লস করবে আর কি। ঠিক আছে, অন্য দিক দিয়ে পজিটিভ কিছু আসবে, বাট উই রিলি ডোন্ট নো হুইচ ওয়ান ইজ মোর পজিটিভ অর মোর নেগেটিভ, বা ওয়েটটা কতটুকু হবে আর কি। তো ইন দ্য সেন্স জোসেফ শুম্পিটার টু মি ইজ রিলি রিলি ফিউচারিস্টিক, এবং উনি একটা ওয়াইড ভিউ নিয়ে তার থিওরি গুলা নিয়ে কাজ করেছেন। সো আই রিলি লাইক দ্য আইডিয়াস অফ মিস্টার জোসেফ শুম্পিটার। এন্ড নেক্সট টাইম আমি তোমাকে অনুরোধ করব, শুম্পিটারের আলাপ যেহেতু হলো, তুমি ফ্রেডরিক হায়েককে নিয়ে আমাদের একটু প্রপারলি শিখাও যে কি কি সে করেছে আর কি। ফ্রেডরিক হ্যাক হচ্ছে নাইস এন্ট্রি অফ জোসেফ পিটার। মানে জোসেফ পিটারের আইডিয়াকেই ফ্রেডরিক হায়াক হাইলাইট করছে। বাট ফ্রেডরিক হায়াকের একটা বিশাল বড় ইন্ট্রোডাকশন আছে যে হি ইজ দি মেইন ফিগার ইন দ্য অস্ট্রিয়ান স্কুল অফ ইকোনমিক্স। মানে তার যেই অস্ট্রিয়ান স্কুল অফ ইকোনমিক্স সেটা আসছে যে তার যে মেন্টর ছিল লুডভিগ ভন মিসেস, হুম। সে হচ্ছে এই অস্ট্রিয়ান ইনস্টিটিউট অফ বিজনেস সাইকেল রিসার্চের মধ্যে এই হায়েককে নিছে ডাইরেক্টর হিসেবে, এবং তারা মানে মাইন্ড ব্লোয়িং ওখানের মধ্যে কাজ করছে। সো যদি আমি হায়েকের কাজের কথা বলি, এই হায়েকের মেইন বই হচ্ছে রোড টু সার্ভডম, হুইচ ইজ এ ডায়ামেট্রিক্যালি অপোজিশন অফ কেনিশিয়ানিজম। সো সে আচ্ছা। মানে তার যে মেইন কোর আইডিয়াসটা আমি আগেন যদি আমি পয়েন্ট আকারে বলতে চাই, দ্য ফার্স্ট পয়েন্ট ইজ রিজেকশন অফ ইন্টারভেনশনিজম। এটার মানে হচ্ছে যে যখন কেনিশিয়ান বলতেছে যে 1936-এ 1929-এর ক্রাইসিস হওয়ার পরে গভর্নমেন্টকে ইন্টারভেন করতে হবে, গভর্নমেন্ট আইসা অ্যাক্টিভেশন করার মাধ্যমে তা মাল্টিপ্লায়ার ইফেক্ট আনবে এবং দেশের মধ্যে অনেক বেশি প্রোডাক্টিভিটি আসবে এবং দেশ উপরে উঠে যাবে, সে বলতেছে যে অ্যাবসোলুটলি নট, দিস ইজ শুড নট বি হোয়াট এ গভর্নমেন্ট শুড ডু। কারণ সে যেটা বিশ্বাস করতো সেটা হচ্ছে যে রিসিশনস আর নেসেসারি পার্ট অফ ক্যাপিটালিজম। রিসেশন কি বলো? রিসিশনস, ইয়েস। হি হ্যাঁ, আমি হি হজম করতে কষ্ট হচ্ছে আমার। ফেডরিক সেড দ্যাট যে আপনি মানে কেনিশিয়ানিজম কি বললো যে আমার ক্যাপিটাল মার্কেটে অ্যানিমেল স্পিরিট কাজ করে, মানুষ মাঝে মধ্যে উল্টাপাল্টা ডিসিশন নেয়, মার্কেট ক্যান নট অ্যালোকেট করতে পারে না। তো ফেডরিক হ্যাক বলে যে যখন মানুষ এগুলো করতে পারে না তখন তারা হচ্ছে ধরা খাবে,
হুম, হুম। সো ধরা খেয়ে তারা হচ্ছে মাটিতে আসবে। তখন হুম। তারপরে আবার তারা নতুন করে করা শুরু করবে। সো দ্যাট মিনস পিপল উইল লার্ন ফ্রম দেয়ার মিস্টেকস ফ্রম দ্য গ্রেট ডিপ্রেশন। যেমন হচ্ছে যখন 1929 এ আসছে তখন ওই যে গ্লাস-স্টিগল অ্যাক্ট আসলো। গ্লাস-স্টিগল অ্যাক্ট আসার পরে সে কি করলো? আপনার কনজিউমার ব্যাংকিং, রিটেল ব্যাংকিং আর ইনভেস্টমেন্ট ব্যাংকিংকে আলাদা করলো। সো এই যে ক্রাইসিস গিভস ইউ ওয়েজ, এবং ওই ক্রাইসিসের মধ্যে ওই যে, যে পিরিয়ডটা, যে পিরিয়ডের মধ্যে যে ওভার অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল সেটা কমে এবং হচ্ছে যে গ্রাউন্ডে চলে আসে সব ক্রাইসিস হয়ে, তারপর ওখান থেকে আবার নতুন করে চলে আসে, দ্যাট ইজ কল্ড এ রিয়েল রিকভারি। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ রিজেকশন অফ ইন্টারভেনশনিজম। সেকেন্ড পয়েন্ট সে যেটা বলতেছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যালোকেশন মেকানিজম, রিসোর্স অ্যালোকেশন মেকানিজম ইজ দ্য প্রাইস মেকানিজম। প্রাইস শুড গিভ ইউ দ্য সিগনাল যে আপনাকে কি করবেন, আপনি কতটুকু বেচবেন। সো সে অ্যাকচুয়ালি যেটা ধরে নেয় সেটা হচ্ছে যে এই যে অস্ট্রিয়ান ইকোনমিক্স এর যে আইডিয়া যে আপনাকে ইন্ডিভিজুয়াল তাদের ফ্রি অ্যাকশন অ্যান্ড মার্কেট, দেন হচ্ছে তাদের যে ইন্ডিভিজুয়াল অ্যাকশনের মাধ্যমে তারা যেই প্রাইস দেখবে এবং সেই প্রাইস দেখে তাদের নলেজ ডিটারমাইন্ড হবে এবং সেই অনুযায়ী তারা তাদের বিজনেস অ্যাক্টিভ, তাদের বিজনেসকে অপারেট করবে। সেই জিনিসটাকে সে বলতে চাইছে। কারণ সে আবার বলে নিছে যে এরকম যে যখনই প্রাইস সিস্টেমটা আসে তখনই যেটা হয় যে টোটাল নলেজ অফ এ সোসাইটি ডাজ নট অ্যাকুমুলেট টু এ সিঙ্গেল পারসন, এবং সে যেহেতু সিঙ্গেল পারসন এই টোটাল তুমি ইকোনমির আমাকে উনার ডিসিশন। যে রোড টু সার্ভডম আছে, এটা রিলেশনটা কি এর সাথে আমার একটু বুঝাই দিও আরকি। রোড টু সার্ভডম বা আচ্ছা। সার্ভডমের যে মানে দ্যাট থিওরিটা ইজ দ্য দিছে। থার্ড পয়েন্ট যে রোড টু আচ্ছা। সার্ভডম, যেটা আমি বললাম প্রাইস ফার্স্ট ছিল তার ইন্টারভেনশনিজম এ সে এগেইনস্ট এ। সেকেন্ড হচ্ছে সে হচ্ছে প্রাইস মেকানিজম এবং নলেজ। সে ধরে নেয় হুম, যে প্রাইস ইজ দ্য আল্টিমেট সিগন্যাল অফ হাউ হুম, ইউ ওয়ান্ট টু ট্রেড ইউর বিজনেস অর ডু ইউর বিজনেস। অ্যান্ড দ্য রোড টু সার্ভডম সেখানের মধ্যে সে সরাসরি বলে দিচ্ছে যে যখন আপনি সেন্ট্রাল প্ল্যানিং করবেন যে গভর্নমেন্ট উইল টেক ডিসিশনস অফ এভরিথিং, গভর্নমেন্ট উইল মেক প্ল্যান্ড চয়েসেস অ্যান্ড ইনভেস্ট ইটস মানি, দ্যাট ইজ দ্যাট মানে লিটারালি দ্যাট উইল লিড ইউ টু সার্ভডম। ওখানের মধ্যে যেটা হবে একটা সময় পরে আপনার ইন্ডিভিজুয়াল কোনো থাকবে না, আপনার লস অফ ফ্রিডম হবে, আপনার অপ্রেসিভ সোসাইটি ক্রিয়েট হবে, এবং দেন ফ্রম ক্যাপিটালিজম ইউ উইল গেট এ নিউ সিস্টেম হুইচ ইজ কল্ড totalitarianism and serfdom of the individual. So he actually compared the entire Keynesianism with totalitarianism, যে যখনই গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্টকে আপনি দিলেন কেনিশিয়ানিজমের মাধ্যমে, গভর্নমেন্টকে আপনি এনাফ পাওয়ার দিলেন যে পাওয়ারের মাধ্যমে গভর্নমেন্ট ক্যান ডু এনিথিং, এবং সে হচ্ছে এরকম ডিসিশন নিছে, সে কি করবে, গভর্নমেন্ট যাবে যে মনে করবে যে আজকে আমি এটা করব, কালকে আমি ওইটা করব। এতে হুম, কি হবে যে আমার ইন্ডিভিজুয়ালের যে রাইট, আজকে আমি এজ এ বিজনেস ওনার আমার যে কোনো কিছু একটা করার কথা ছিল সেটা আমি করতে পারবো না। আমি আপনাকে সিম্পল এক্সাম্পল দিই, রোড টু সার্ভডমের এক্সাম্পল। এখন আমেরিকা কালকে আমেরিকাতে it was decided by the White House that they were going to bail out the American farmers by $12 billion of taxpayers' money, or tariff money, whatever they're calling it. So what is actually means? That means I took a decision first. What is the decision? That I'm going to put tariff on China's import and export, China's export to United States. Then what China did? China stopped importing soybean from American farmers. Now American farmers have lots of soybean, they cannot sell it to anywhere. So now they need money. So now what the administration is doing, giving taxpayers money to these farmers. So first of all, you have empowered, like by the government intervention, these farmers lost their individual power of selling goods to the market. And now you have to recover them to this bailing power. So in first hand, you take the rights and responsibility and freedom of the farmers. Now you are taking the rights of normal taxpayers, because it's not like, why would they give money to the farmers who have already produced their goods? There is nothing. It's an artificial crisis created by this entire tariff bonanza something. So এটাই হচ্ছে সার্ভডম, যে যখনই আপনি গভর্নমেন্টকে আপনি এক্সট্রিম পাওয়ার দিবেন এবং গভর্নমেন্টকে আপনি যে ইনিশিয়ালি মাল্টিপ্লায়ার, গভর্নমেন্টের সবাই তো ভালো না এরকম। কিছু যদি গভর্নমেন্ট থাকে যারা ব্যাড অ্যাক্টরস থাকে, তাহলে তারা কি করবে? দে উইল টেক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, অ্যান্ড দেন দ্যাট উইল লিড টু ইন্ডিভিজুয়াল লস অফ ফ্রিডম, অ্যান্ড দেন ক্রিয়েশন অফ অ্যান অপ্রেসিভ সোসাইটি, অ্যান্ড দেন আলটিমেটলি totalitarianism, fascism, that will come. So that is the road to serfdom that he said. I am seeing this impact in United States with my own eyes now. 2007-8 এর ক্রাইসিসে আমরা প্রথমে যাকে ওই যে কেইনেশিয়ানিজম, তারপর আরভিং ফিশারের কথা বলতে গিয়ে আমি বললাম যে ফেড টুক ইনিশিয়েটিভ, যেটার কারণে হয়েছে কি 2007-8 এর ক্রাইসিস ওয়াজ নট অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ 1929। এখন এটাতে কি হয়েছে জানেন? যতগুলো মার্কেট অ্যাক্টর আছে তারা ধরে নিছে মার্কেট আর জীবনে ফেল করবে না, ওয়াল স্ট্রিট আর কখনো ডাউন হবে না, কারণ গভর্নমেন্ট তো বাঁচাবেই।
এতে যেটা হয়েছে যে কিছু মানুষের কাছে, যেমন ওই সময় 2007 এর ক্রাইসিস, যখন ক্রাইসিস হয়েছে কার জন্য? লেমন ব্রাদার্স, এই যে বড় বড় যে জেপি মর্গান, এই যে কোম্পানিগুলো, তারা যে নিনজা লোন দিছে, নো ইনকাম, নো জব, নো আপনার হচ্ছে অ্যাসেট, মানে এইসব লোকজনদেরকে আপনি লোন দিছেন, এসব যে ব্যাড প্র্যাকটিস করে সাব প্রাইম মর্গেজ করে আপনি যে করছেন, আপনি কেউ কি শাস্তি পাইছে এটার জন্য? একজন লোক কি জেলে গেছে? মার্কেট কি ডাউন হয়ে ক্র্যাশ হয়েছে? কিছুই হয় নাই। সো ফেড এসে সবকিছু ইকোনমিকে ঠিক করছে, এই টাকাগুলো গেছে কার কাছে? ওই ওয়েলদিয়েস্ট আমেরিকানের কাছে। সো এখন যেটা হয়েছে যে ওই, যদি ওটাকে দেওয়া হইতো যে না, ইউ হ্যাভ টু সাফার দ্য কনসিকুয়েন্সেস অফ ইউর ব্যাড অ্যাকশনস, দেন উই ক্যান সে দ্য মার্কেট ইজ ওয়ার্কিং। বাট সিন্স ইউ আর প্রোটেক্টিং at the hint of any sign যে economy might be going down, and it is true for everyone, both Republican and Democrats, any government, that oh, market is going down, we have to come up with and save the market. Actually, this is not saving the market, this is saving their friends in this high, salaried position, or like these company shareholders or things like that. So this is what is happening currently. And if Frederick Hayek was alive, he would cry. People are কেন? using his people are using his name, that oh, we're doing everything as a free market, as Frederick Hayek and Austrian School of Economics has said, but things are happening to quite diametrically what he actually suggested. He would never allowed Ben Bernanke to recover the market like this, quantitative easing, giving free money, giving money to the economy and pushing it quantitative, making it easy for the banks and other to continue this kind of manipulation in the market. So this is what is happening. This is what is road to stardom. আপনার কোনো পয়েন্ট আছে বা কোনো কোশ্চেন হ্যাঁ, আছে আমার সাথে? ফ্রেডরিক হায়েককে নিয়ে উনার তো তোমার থিওরিগুলো তুমি ভালো করে বলেছো, বাট বেসিকলি উনার ফিলসফিক্যাল আইডিয়াটা মানে ফর্মুলেট হলো কিনা, উনি যে কথাগুলো বলেছেন এগুলো তো কোনো কথাই নতুন না। উনার এই কথাগুলো তো তোমার ওই প্রথমে বলেছেন অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ সাহেব, তারপরে যারা এসছেন একদম জন স্টুয়ার্ট মিল থেকে শুরু করে ওনার যে সাথে আরেকটা কে ছিল শুরুর দিকে, ডেভিড ডেভিড রিকার্ডো, এরা রিকার্ডো। কিন্তু এই কথাগুলাই বলেছে। খুব বেশি সে নতুন কথা বলেন। এখন নতুন কথা না বলেও সে কেন এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল? বিকজ অফ দ্য টাইম, যে কোন সময় উনি ওই কথাগুলো বলেছেন। দেখো তোমার 90s 30s থেকে এদিক দিয়ে ডিপ্রেশনে পড়লো, ডিপ্রেশনে পরে তো আবার ধরো কিনস্টে দিয়ে মনে করো যে আমেরিকা উদ্ধার হইলো, সেটা ঠিক আছে, কিন্তু এর বাইরে কিন্তু আরেকটা ইকোনমি, প্যারালাল একটা ইকোনমি সারা ওয়ার্ল্ডে চলতেছিল। সেটা হচ্ছে সোশ্যালিজম বাই ডিনথ by the leadership of Soviet Union at the time. তো 30s 40s 60s 70s পর্যন্ত তারা 6-7% করে গ্রো করছে। ইভেন মেনি একাডেমিশিয়ান ইন দ্য ইউএস এন্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তারাও কিন্তু ফিলিং চিল যে হাই হাই মানে আমরা একদিন ধরে যেসব করে খাচ্ছি, আমাদের চেয়ে তো মানে ইউএসএসআর ওরা ক্যাপিটালিজম মার্কসকে ফলো করে বেশি ভালো করছে আর কি। তা আমরা কি আসলে ভুল কিনা এটা নিয়ে মানে অনেকেই সিরিয়াস কনফিউশনে পড়েছিল। এবং কনফিউশনের কারণে দেখবা যে তুমি খালি এটা মানে একাডেমিতে নাই, ধরো তোমার এশিয়াতে বলো, আফ্রিকাতে বলো, ল্যাটিন আমেরিকাতে বলো, সবাই কিন্তু তোমার ইউএসএসআর এর, স্পেশালি চায়না বলো বা ল্যাটিন আমেরিকা অনেক কান্ট্রি, তারা কিন্তু বামপন্থার দিকে ঝুঁকে পড়েছিল আর কি। এবং প্রচুর পরিমাণে স্টেট রেভলিউশন হচ্ছে, আর্মি ক্ষমতা দখল করছে, অথবা রেভলিউশনারি গ্রুপগুলা ক্ষমতা দখল করে একটার পর একটা বলতেছে তারা বামপন্থা কায়েম করবে, অথবা তোমার এই যে সেন্ট্রাল প্ল্যানিং বলো মার্কেটে, অথবা তোমার মার্কেট প্রাইস ফিক্স করে দেয়া, কিংবা তোমার মানে এই যে তোমার অ্যান্টাই লিবারেল ইকোনমির যে প্র্যাকটিস গুলো, এগুলো সবকিছু কিন্তু তারা প্র্যাকটিস করে তারা বেশ ভালো করছে। 6-7% গ্রোথ হচ্ছিল 50s এ 60s এ। ওই সময়ে তোমার মনে করো যে মহাকাশের চাঁদে যাবে, চাঁদে আগে গিয়ে বসে থাকে ইউএসএসআর, এদিক দিয়ে আমেরিকান লোকজন তো কান্না রোল উঠে যায়, আয় আয় ওরা তো সব চাঁদে চলে গেল, তাহলে আমাদের কি হবে, আমাদের তো চাঁদ থেকে বোমা মেরে মেরে ফেলবে। এরকম কিন্তু ছিল আর কি, মানে ওই সময় মানে এরকমই। আর মানুষের মানে এইসব ব্যাপারে খুব সেন্সিটাইজড আমেরিকান পিপলরা আর কি, যে তাদের চেয়ে সবাই মানে উপরে উঠে গেল আর কি। তো এই যে তোমার ডিফারেন্ট লেভেল অফ সেন্সিটাইজেশন, ওই সময় উনি পুরোনো ভয়েসটাকে আরো রিভ্যাম্প করেছে যে না, you believe in Adam Smith again. He is the right person who can dictate the economy. Keynes, he was maybe okay for the time, but তার থিওরি গুলা ভুল আছে। সে শর্ট টার্মে ভালো, কিন্তু লং টার্মে তোমাকে মার্কেটের কাছে যেতে হবে। প্রাইসের যে তোমার ন্যাচারাল মেকানিজম আছে, এই প্রাইস মেকানিজমের মাধ্যমে মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ড কন্ট্রোল করতে হবে। এবং এটা কিন্তু আলটিমেটলি 80s এর দিকে গিয়ে কিন্তু ইউএসএসআর বা আমরা যেটা সোভিয়েত ইউনিয়ন বলি, ওরা কিন্তু ফল করলো। বাট মার্কেট ইকোনমি বা ক্যাপিটালিজম, সে এবং তার যে অন্য সাঙ্গপাঙ্গরা আছে, তারা যে তাকে সাপোর্ট দিয়ে যে থিওরিটাকে মানে কষ্টের সৃষ্টে বাঁচায় রাখলো, এটাই তো আলটিমেটলি উই আর এনজয়িং। মানে আমরা এখন ভালো অর্থে বলি আর মন্দ অর্থে বলি, বাট ইকোনমি তো থিওরিটা তো ওইটাই এখন বেঁচে আছে, আগেরটা তো নাই। আর তোমার একটা বিষয় হচ্ছে যে গভর্নমেন্টের রুলটা কি হবে, সে এই ব্যাপারে খুবই কনসাস ছিল। উনি বলতেছেন গভর্নমেন্টের বেসিক রুল হবে রুল অফ ল,
এন্ড হচ্ছে প্যাটার্ন ল, কন্ট্রাক্ট ল, এগুলো যাতে এনশিওর্ড হয়। এইটার গভর্নমেন্টের যদি একটা ফাংশন থাকে তাহলে এইটাই হবে। সেটা ভালো কথা, এটা ভালো কথা। এবং উনি আরেকটা ভয় দেখাইছেন যে গভর্নমেন্টকে তুমি যদি এত, তুমি যেটা বললা এর বাইরে আরো কিছু ভয় আছে যেটা ইমপ্লাইড, যে তুমি গভর্নমেন্টকে অনেক শক্তিশালী করলা। গভর্নমেন্টকে শক্তিশালী করার মানে কি, তুমি অনেক কিছু করলা। এর বাইরে গভর্নমেন্ট কখন শক্তিশালী হয়, যখন তাদের সাথে প্রচুর পরিমাণে কর্পোরেশন থাকে, গভর্নমেন্ট রান, স্টেট রান এন্টারপ্রাইজেস। এন্ড স্টেট রান এন্টারপ্রাইজেস এর বড় সমস্যাটা কি, স্টেট রান এন্টারপ্রাইজেস যারা ওই জায়গায় মানে ক্ষমতাটা কুক্ষিগত করে, এরা তো মনে করে যে মহাহারামি হয়, তারা মনে করে যে একদম কোর পাওয়ারের সাথে ইনভলভ থাকে। এরাদের কাজই হচ্ছে যে তোমার মনে করো যে লকে ডিস্টর্ট করা, অর্থাৎ ডিস্ট্রটিং দ্য ল, দে এক্সট্রাক্ট আউট দেয়ার ওন বেনিফিট, অথবা ওইখান থেকে তাদের যা যা নেওয়ার দরকার সে নিয়ে নেয়। এখন যখন টপ লেভেলে গভর্নমেন্টের টাকায় গভর্নমেন্টের লোকজন আকাম কুকাম করবে, আর তুমি বলবা যে হ্যাঁ দেশের সাধারণ মানুষ বা সারা দুনিয়ার মানুষ তোমার কন্ট্রাক্ট ল মেনে চলবে, প্রপার্টি ল মেনে চলবে, অন্যান্য যে তোমার ক্রিমিনাল ল গুলো আছে এগুলো মেনে চলবে, সিভিল ল মেনে চলবে, এটা কি চলবে কেন? ভাই তুমি মানে বস, তুমি তুমি তোমার কাজ করবে না আর আমাকে বলতেছো তুমি এই কাজ করবা, এটা তো হয় না আসলে। তো এটা আসলে কিন্তু ইমপ্লাইড একটা মানে ডিকটেশন যে তোমাকে স্টেটকে অবশ্যই মিনিমাম হতে হবে। মিনিমাম ইন দ্য সেন্স নট অনলি ইন তোমার ওই শুধুমাত্র টাকা দেয়া, কোয়ান্টিটি ইজিং করা, মার্কেটকে ডিস্টর্ট করা, সেন্ট্রাল প্ল্যান করা, ওইটা না। এর বাইরেও তোমার গভর্নমেন্টের যদি তোমার পার্সেন্টেজ অফ জিডিপি তে তাদের কন্ট্রিবিউশন কম থাকে, অর্থাৎ স্টেট ওন এন্টারপ্রাইজ গুলো তোমার মিনিমাম থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ওই যে ওই সাথে যে প্রফিট সিকিং বা রেন্ট সিকিং পিপলরা আছে এরা রাইজ করতে পারবে না, অলিগার্কি রাইজ করতে পারবে না, এবং এক্সট্রাকশনটা কমে যাবে। ফলশ্রুতিতে তখন দেয়ার উইল বি ইনসেন্টিভ ফর ইনক্লুসিভ ইকোনমি, যেটা আমরা পরে আলোচনা করবো আর কি। তো এইটা আমি মনে করো যে এর আইডিয়া থেকে পেয়েছি। আরেকটা বিষয় তুমি যেটা বললো 2008 সালে, 2008 সালে যদি তোমার মনে করো যে হায়েক সাহেব বেঁচে আছেন নাকি, আই ডোন্ট নো। না, আচ্ছা ঠিক সে আছে, যদি মারা মারা গেছে যায় থাকে, কবে? যদি বেঁচে থাকতো তাহলে উনি আবার মারা যেত আর কি, ঠিক আছে। উনি যখন দেখতেছে যে এই যে কোম্পানি গুলাকে বেল আউট করা হচ্ছে রিসেশনের নামে, বা তোমার প্রচুর কোয়ান্টিটি ডিভিজিং করা হচ্ছে, এটা করা হচ্ছে সেটা করা হচ্ছে, ওগুলো হয়তো মাফ করে দিত, কিন্তু যে বেল আউট করা হলো এটা দেখলে সে মানে প্রতিবার দেখতো আর প্রতিবার একবার করে আত্মহত্যা করতো, আচ্ছা, কিরকম আমি তোমাকে বলি। এখন যখন বেল আউট গুলো করা হয়েছে, বেল আউট তো মনে করো যে সবসময় যে মানে একদম ফেয়ারলি বা যাকে যাকে দরকার তাকে করা হচ্ছে তা না। এই যে তোমার ৫টা ১০টার মধ্যে আবার ৩-৪টা কিন্তু জম্বি কোম্পানি ঢুকে গেছে, যেগুলোর আসলে কিন্তু মানে ইকোনমিতে কোনো কন্ট্রিবিউশন নাই, বাট তারা মোটামুটি একটা নিজেরা ব্যবসা করে নিচ্ছে। এখন তুমি বেল আউট করছো প্রাইভেট কোম্পানিকে, তাহলে প্রাইভেট কোম্পানি তো মেইন যেগুলো কন্ট্রিবিউশন আছে ইকোনমিতে, মানুষের যেখানে ডিপেন্ডেন্স আছে এবং আউটপুট পাওয়ার সক্ষমতা আছে সেগুলো যেমন রিয়েলি কর্পোরেশন, আবার যেগুলো জম্বি যাদের নিজেদের ধান্দা ছাড়া আর কিছু নাই, ইভ্যালি মনে করো যে ওইখানকার ঠিক আছে, এদেরকে যদি তুমি বেল আউট করে দাও তাহলে মনে করো যে সমস্যা তো হবে। তাহলে তো তো অবশ্যই ফ্রেডরিক হায়েক সাহেবের মানে প্রতিবার একবার করে রক্ষা পাওয়া উচিত, এবং উনি তারা পাইতেন আর কি। যাই হোক, উনি মারা গিয়ে মানে শান্তিতে 2008 সালে রিসেশনটা মানে এনজয় করেছেন আর কি। যাক ভালো। এরপরে তুমি আমাদেরকে অনেক আলোচনা হলো যে আমরা যে গ্রেট ইকোনমিস্ট বলি এখানে সব ভদ্রলোকদের কারখানা আর কি। ভদ্রলোকদের বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টার গুলো নিয়ে আমরা আলোচনা করি না, যারা বই পড়বে তারা মজা পাবে। ভদ্রলোক ইকোনমিস্টদের ক্যারেক্টার গুলো কেমন, আহ, সে তারা ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে কেমন। বাট এখানে মানে সারপ্রাইজিংলি উই ফাউন্ড জাস্ট অনলি ওয়ান লেডি অ্যাজ দ্য টপ যে 12 ইকোনমিস্ট আমরা আলোচনা করবো বা করছি। একজন হচ্ছেন তোমার জন রবিনসন। রবিনসনের থিওরিটা তুমি একটু প্রপারলি আমাকে ডিসক্রাইব করো, আমার এরপরে যদি কোনো আইডিয়াস থাকে আমি তোমাকে বলবো আর কি। I have become a fan of Joan Robinson. Joan Robinson is উনি অনেক সুন্দরী ছিলেন নাকি? I have not seen her face yet, but I আচ্ছা will আচ্ছা ঠিক since আছে। you have told me. But Joan Robinson is the only one who actually dealt with a situation that I have questioned all myself. Like every economic idea that came into the main street economics, from starting from Adam Smith, they have assumed one thing: market is perfect. ওকে। So when market is perfect, that means whenever it gets any allocation of capital, like any capital, it allocates to the right industry, and then how the economy grows. This perfect market assumption, I have not experienced yet any perfect market. আচ্ছা Literally, there is no perfect market. That's another myth. So if there is no perfect market, and the entirety of economics literature and pedagogy is dependent on that, the assumption that free market is, everything is perfect and free market is perfect, she's the first one who actually said no, economy is not perfect. So the first contribution
that she made through her first book, The Economics of Imperfect Competition of 1933. সে যখন অ্যানালাইসিস করে গেছে যে কিভাবে প্রাইস ডিটারমিনেশন হয়, সেই প্রাইস ডিটারমিনেশনের মধ্যে সে ধরে নিয়েছে যে যদি মার্কেট পারফেক্ট হইতো, এই প্রাইস ডিটারমিনেশন সে ওই সময় অ্যানালাইসিস করছে যত রকমের প্রাইস ছিল, ওই সময় প্রাইসের মধ্যে সে পাইছে যে দিস প্রাইস শুড নট এক্সিস্ট। কারণ তারপরেও এক্সিস্ট করতেছে কেন? কারণ মার্কেট ওয়াজ নট পারফেক্ট। সো দ্যাট ইজ হার ফার্স্ট কন্ট্রিবিউশন। শি কেম আপ উইথ দিস আইডিয়া বিকজ অ্যাট দ্যাট টাইম আপনি কথা বলতে পারবেন না তো যে মার্কেট পারফেক্ট না। ওই সময় তো ইকোনমিক্স, ওই যে অ্যাডাম স্মিথ, এগুলোর থিওরি তো পুরো 100-তে 100। সো তারা ধরে নিচ্ছে মার্কেট উইল টেক কেয়ার অফ ইটসেলফ। সো সে যখন ওই 1929 ক্রাইসিস হলো, তারপরে তার প্রথম বই আসলো, সে প্রথমে বলল যে মার্কেট ওয়াজ নট পারফেক্ট। সেকেন্ড, এই যে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমি আগের এটা সম্পর্কে একটা ভেগ আইডিয়া ছিল, বাট নাও দিস আইডিয়া ইজ ক্লিয়ার। ইটস কল্ড মনোপসনি। মনোপসনি ইন দ্য লেবার মার্কেট। আমরা সারা জীবন পড়ে আসছি মনোপলি। হ্যাঁ, হ্যাঁ, মনোপলি কি? মনোপসনি। হ্যাঁ, মনোপলি কি? মনোপলি হচ্ছে যে আমি এই কোম্পানি, মানে একটা দেশের ভিতরে যত এই কালারের সোয়েটার হয় আমি শাকিল বানাই। এই কারণে অন্য কেউ যেহেতু বানাইতে পারে না এবং এই কালারের সোয়েটার মানুষ পছন্দ করে, আমি এই একেকটা সোয়েটারের দাম রেখেছি $1000। তুমি কিনলে কিনো, না কিনলে তুমি মুড়ি খাও। সো এই যে আইডিয়াটা, সেটা হচ্ছে মনোপলি। এবং যদি ওই প্রোডাক্টটা বেসিক নেসেসিটি হয়, ইউ ক্যান চার্জ এনি প্রাইস। But the idea of monopsony is different from pricing. Monopsony comes when you are deciding the price of a labor. That means the wages. So, আপনি একটা জিনিস চিন্তা করেন যে যখন কোনো একটা মানে মানুষ কাজ করতেছে কোনো একটা কোম্পানিতে, সেই কাজের ফলে যে ভ্যালুটা ক্রিয়েট হচ্ছে, যে আউটপুটটা ক্রিয়েট হচ্ছে, সেই ভ্যালুটা অ্যাকর্ডিং, ইফ ইট ওয়াজ পারফেক্ট মার্কেট, কি হইতো? এই ভ্যালুটা ওয়ার্কারদের কাছেও যাইতো। কিভাবে যাইতো? ধরেন একটা কোম্পানি অনেক বেশি প্রফিট করতেছে এবং ওই কোম্পানি তার যেই লোকজন আছে তাদের ওয়েজেস বাড়াচ্ছে না। তো অ্যাকর্ডিং টু দ্য মার্কেট আইডিয়ালিজম, যেটা হচ্ছে যে যেহেতু তারা মানে ওয়েজ বাড়াচ্ছে না এবং এটা হচ্ছে একটা পারফেক্ট মার্কেট, তো দেয়ার উড বি মোর কম্পিটিশন, যেখানে তারা হচ্ছে গিয়ে কাজ করবে এবং তারা হচ্ছে এই কোম্পানি ছেড়ে দিয়ে অন্য আরেকটা কোম্পানিতে যাবে। কিন্তু যেহেতু মার্কেট পারফেক্ট না, লোকজনের যাওয়ার জায়গা নাই যে আরেকটা কোম্পানিতে গিয়ে যে আমি কাজ করব। যেহেতু তার যাওয়ার জায়গা নাই, কোম্পানি এখানের যারা আছে তারা হচ্ছে মোস্টলি আ ইন এ সিচুয়েশন তারা থাকে যে যেহেতু তাদের যাওয়ার জায়গা নাই, I can provide them low wages, আমি তাদেরকে কম মজুরি দিব। সো এই যে তাদের ওয়ার্কের কারণে যে ভ্যালু ক্রিয়েশন হচ্ছে এবং সেই ভ্যালু ক্রিয়েশনের পুরা ভ্যালুটা আমি রেখে দিচ্ছি কোম্পানি, আমি ওয়ার্কারদেরকে দিচ্ছি না। দিস ইজ কল্ড মনোপসনি। মানে মানে আপনি হচ্ছে মানে প্রাইস হায়ার করলেন, কিন্তু ওইটা হচ্ছে মনোপলি। আর যখন ওয়েজটাকে আপনি কন্ট্রোল রাখবেন এবং পুরা ভ্যালুটা ওয়ার্কারদের কাজের যখন আপনি নিজের কাছে রেখে দিবেন, দ্যাট ইজ কল্ড monopsony. So that is another really high contribution of her in our economic pedagogy. And then she always talked about disguised unemployment. তো সে ওই জন মাইনার্ড কাইনেন্সের যে একটা কনসেপ্ট ছিল ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, সে ওই কনসেপ্টটাকে নিয়ে আসলো এবং সেই কনসেপ্টটাকে নিয়ে এসে সে বলতে মানে সে বলল যে যখন মানুষ টেকনিক্যালি এমপ্লয়েড থাকে কিন্তু তারা হচ্ছে তাদের কাজের অনুযায়ী ওয়েজেস পায় না, সেহেতু তারা হচ্ছে ওই এই যে তারা যে এমপ্লয়েড আছে তারা অ্যাকচুয়ালি আনএমপ্লয়েড। সো দ্যাট ইজ দে আর কলিং ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। সো এই যে আইডিয়াগুলো মনে হচ্ছে যে আমাদের কাছে এখন হচ্ছে এটা তো আমরা জানি, এগুলো তো আমরা আগে থেকে জানি বা আমরা আগে থেকে বুঝি। কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে একটা মহিলা ইকোনমিস্ট, সে হচ্ছে এই কনসেপ্টগুলো নিয়ে আসছে এবং ওই কনসেপ্টগুলো আসার কারণেই পরবর্তীতে আপনার হচ্ছে ইনক্রিজড কম্পিটিশনের কথা আসছে, তারপর হচ্ছে ওয়ার্কারদের বার্গেনিং পাওয়ার যে ইউনিয়ন তাদের কথা আসছে, তারপর গভর্নমেন্টের যে ইন্টারভেনশন হবে, কিভাবে গভর্নমেন্ট গিয়ে এই ওয়েজের যে ফ্যাক্টরটাকে কন্ট্রোল করবে, এই সবকিছু আসছে। গভর্নমেন্ট কিভাবে মিটিগেট করবে আন্ডার এমপ্লয়মেন্ট। এই যে গভর্নমেন্টের যে টোটাল ওয়েজ রিলেটেড পলিসিস, যত জায়গায় এখন যত রকমের নেগোসিয়েশন হয়, শি ইজ দ্য ফার্স্ট ওয়ান হু গেভ দ্য বার্থ অফ দিস আইডিয়াস। দ্য প্রবলেম যে সে হচ্ছে তার সমস্যা হচ্ছে যে সে আবার সাপোর্ট করছে চায়না এবং নর্থ কোরিয়াকে। So, যখনই সে তাদেরকে সাপোর্ট করছে তখনই আর কি তার একেবারে গ্যাঞ্জাম হয়ে গেছে, কেউ আর তাকে পছন্দ করে নাই, তার কথাবার্তা ওইরকম ভাবে আসে নাই। বাট তার ওয়ার্ক আমার কাছে যেটা মনে হচ্ছে, সে কিন্তু এত কাজ সুন্দর করার পরও সে কিন্তু কখনো নোবেল প্রাইজ পায় নাই। হ্যাঁ, হ্যাঁ, এই একটা কারণে আরকি। কথা বলছেন? So, এই একটা জিনিস। বাট
এট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমরা ইকোনমিক্স বুঝতে চাই এবং হচ্ছে কোনো ওয়ার্কারদের ওয়েজেস নিয়ে কথা বলতে চাই, শি ইজ দ্য ওয়ান, লাইক দ্যার ইজ নো আদার ওই ইকোনমিস্ট হু মার্কসের পরে সেই কেম। বলছে কি ওইভাবে প্রপারলি সেই আর মার্কসের কি পরে প্রথমে বলছে যে ওয়েজেস নিয়ে যে আমরা যে পারফেক্ট মার্কেট বলতেছে সারা জীবন, দ্যাট ইজ নট কামিং, লাইক দ্যাটস নট দেয়ার, ইটস অ্যান ইলিউশন। যেহেতু পারফেক্ট মার্কেট নাই, ওয়ার্কাররা অলওয়েজ উইল বি দ্য লুজার্স। এবং ওই জিনিসটা ইকোনমিক্সের মধ্যে এত হাইলাইটেড হয় না তার কথাটা, কারণ যদি হাইলাইটেড হয় অন্যান্য ক্যাপিটালিস্টরা আর কথাই বলতে পারবে না। They will not be able to gain what they are doing right now with the wages. So this is what I would say about her. She's one of my now. She has become one of the most favorite economists of my time because she actually dealt with the reality. On other economists যতগুলো ছিল সবগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল থিওরি নিয়ে আর কি বসেছিল, এবং সে হচ্ছে প্রথমেই আসছে যে না, পারফেক্ট মার্কেট নাই। যতই আপনারা বলতে থাকেন, আই উড নট লাইক, শি অ্যাকচুয়ালি প্রুভড দ্যাট দেয়ার ইজ নো মানে পারফেক্ট মার্কেট কম্পিটিশন, এবং ওই যখনই কোনো পারফেক্ট মার্কেট কম্পিটিশন থাকবে না, পিপল উইল বি দ্য লুজিং সাইড হিয়ার। তো আমার 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 যেটা মনে হয়েছে যে উনি খুবই রেভলিউশনারি একজন মানুষ আরকি। এবং লেরি মার্কস আমি তাকে যদি বলি ভুল হবে না বলাটা। যদিও মানে শুরুটা করেছেন উনার ইকোনমিক ক্যারিয়ারটা শুরু হয়েছে কিনসের একজন ফলোয়ার বা সার্কেলের একজন কোর মেম্বার হিসেবে। উনি কিনসের যে থিওরি গুলো রয়েছে উনি এটাকে অ্যাডভোকেট করেছেন এবং অ্যাবজর্ব করেছেন এবং উনি টেস্টও করেছেন। কিন্তু উনি এইসব করতে গিয়ে যেটা করতে হয়েছে তাকে, এই যে নিউ লিবারাল ইকোনমিক্স বা নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স যেটা, এটাকে তিনি ভেহেমেন্টলি ক্রিটিসাইজ করেছেন যে তার কাছে মনে হয়েছে যে এই সবকিছু তো ঠিকই আছে, কিন্তু এখানে যদি আমি ওয়েজের কথাটা আসে, ওয়েজের যে মানে তোমার ডিটারমাইনিং ফ্যাক্টর গুলা, এগুলো তো তোমার মার্কেট প্রাইসে ওইভাবে যেইভাবে বলে ওইভাবে তো আসলে দিন শেষে কাজ করে না। তো এই কাজ না করলে কি হয় এটা তুমি বলেছ। কিন্তু উনি মেইনলি তোমার কিনসকে পপুলারাইজ করার পরে উনি মনে করেছেন যে কিনস শুধু তোমার ওই গভর্নমেন্ট ইন্টারভেনশনের ব্যাপারটা না, উনি ইকোনমিক্স এর নতুন একটা স্কুল অফ থট আরকি, এবং এইটা এটা প্রপার স্কুল অফ থট। এবং উনি পরবর্তীতে যেটা দেখলেন যে আসলে এই যে অন্য সবকিছু নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু যে ওয়েজের যেটা মাইন্ড করে বা মিনিমাম ওয়েজ বা তোমার ম্যাক্সিমাম ওয়েজ বা মার্জিনাল কস্ট অফ ওয়েজেস যে জিনিসগুলো আছে, এই জায়গাগুলোতে গিয়ে দিন শেষে এমপ্লয়িজরা কি পরিমাণ বেনিফিটেড হবে এইটা নিয়ে চিন্তা করার মতো ইকোনমিস্ট ওইভাবে নাই। সবাই তো ক্যাপিটালিজম চিন্তা করছে যে সামওয়ান উইল ইনভেস্ট করবে, তারপর প্রফিট সিকিং করবে এবং ফাঁকে দিয়ে কেউ টাকা পাবে এজ এ ট্রিকল ডাউন ইফেক্ট হিসেবে, জব পাবে বা এটা পাবে সেটা পাবে। কিন্তু এদের আসলে জবের ক্ষেত্রে তোমার জবের ওয়েজটা কিভাবে ডিটারমাইন করা হবে এইটা নিয়ে আসলেই কেউ ওইভাবে ক্রিটিক্যালি ইভালুয়েট করে না। এবং ইভালুয়েট করতে গিয়ে মিসেস জন রবিনসন দেখলেন যে না, দেয়ার আর সামথিং ফিশ ইজ স্মেলি, যেটা রেগুলার নিউ ক্লাসিক্যাল ইকোনমি কভার করে না। এবং আস্তে আস্তে উনি দেখলেন যে উই হ্যাভ টু স্টাডি ইভেন দ্য conflict, class and historical events of different uprising in economic sector। এবং দেখতে গিয়ে উনি আস্তে আস্তে মার্কসের দিকে ঝুঁকে পড়লেন আরকি। উনি পরে ওই যে কি ওই যে ইউনিভার্সিটি যখন ক্লাস করতেন, পরে ওই যে তোমার রেডদের মতো বা ইয়েদের মতো কমরেডদের মতো ড্রেস পরতো আরকি। ড্রেস পরার কারণে ওনারা দেখে সবাই হাসাহাসি করতো আরকি। তো উনি শেষ পর্যন্ত কিন্তু শেষের দিকে কাইন্ড অফ লাইক স্মার্ট আপন যে মানে অস্ট্রালাইজ করা হয়েছিল যে না, এই লোকের মনে হয় মাথায় একটু গিলু উল্টাপাল্টা হইছে আরকি। কিন্তু আসলে উনি যেটা মানে ওয়েস্টার্ন ইকোনমি বা তোমার লিবারাল ইকোনমিতে যেটা মানে একদমই আনটাচ একটা মানে যে এমপ্লয়িজদের ওয়েজ নিয়ে কথা বলবে। কারণ তোমার লিবারাল ইকোনমি বা নিউ ক্লাসিক্যাল ইকোনমি বা তোমার ক্লাসিক্যাল ইকোনমির যে থিওরিটা হচ্ছে যে তোমার সবকিছুই তো প্রাইস এবং তোমার ডিমান্ড সব ডিটারমিন করবে। কিন্তু আল্টিমেটলি ইন টার্মস অফ ওয়েজ এটা যখন হয় না তখন মানে তারা খুবই ডিপ্রাইভড হয়, এবং ওদের পক্ষে মডার্ন মার্কস হিসেবে ভয়েস রেজ করেছেন মিস্টার জন রবিনসন। এবং উনি যেই কথাটা বলেছেন যে ইকোনমিক্সটা হচ্ছে খুবই বদখত প্রজাতির লোক আরকি। আমাদের ইকোনমিক্স কেন পড়া উচিত জানো? কারণ ইয়েস, এই চুতিয়া ইকোনমিক্সটা যাতে আমাদেরকে প্রতারণা না করতে পারে না আরকি। তারা করতে এসব পারে। আমাদের চোখে ধুলো দিয়ে যাতে গরিব মজুরেদের, দুনিয়ার মজদুরকে যাতে তারা ক্ষতি না করতে পারে। এইজন্য আমাদের নিজেদের স্বার্থে, মানুষের স্বার্থে আমাদের ইকোনমিক্স পড়া উচিত আরকি। তো আমার মানে সে এটাকে ভালো খুবই, লেগেছে আরকি। আমরা যখন ওই স্লোগান দেই দুনিয়ার মজদুর হ্যাঁ, এক হ্যাঁ, হও, এক হও। হ্যাঁ। She would really support that kind of movement. না, না, উনি আসলেই মানে ওই ফিলিংটা ছিল আরকি। হুম। So that was the idea of জন রবিনসন। আজকে আমরা এখানে শেষ করতেছি। নেক্সট এপিসোডে আমরা হচ্ছে আমাদের যে বাকি ইকোনমিস্ট যারা আছে, মিল্টন ফ্রিডম্যান, ডগনাস নর্থ, রবার্টসোলো, তাদেরকে নিয়ে কথা বলবো এবং হচ্ছে আমরা আমাদের ডিসকাশনটা কন্টিনিউ করব। See you থ্যাংক ইউ, next week all. শাকিল। It's nice Thank you so time. much Thank you. ভাই। Thanks for having